মেন্টোস বাত্তি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি। আজকের এই মঙ্গলবারের আয়োজনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। চাইলে আমাদেরকে ফোন দিতে পারো 5815 তুমি হাসো কেন 58151926 এই নম্বরে। জ্বর এবং প্রেমের সাথে একটা দারুণ মিল আছে। আমার যখন জ্বর হয়, সত্যিকারের জ্বর যখন হয়, তখন সেই জ্বর, মানুষের জ্বর থাকে হচ্ছে সব মিলিয়ে 3 থেকে 7 দিন। আমার জ্বর থাকে 1 সপ্তাহ না 2 সপ্তাহ না, আমার জ্বর থাকে পুরো 1 মাস, কখনো কখনো 2 মাস, কখনো কখনো 3 মাস। স্যার কোশ্চেন কি কোশ্চেন? সত্যিকারের জ্বর তো বুঝলাম, আপনার মিথ্যাকারের জ্বর কি করে? না, আমার সত্যিকারেরই জ্বর, এবং এই জ্বর প্রায় 1 মাস পার হলো। তারপর এই জ্বর স্যার কোশ্চেন আপনি যে বললেন তখন যে আমার যখন সত্যিকারের জ্বর হয়, তার মানে আপনার কি মানে মিথ্যামিথ্যি জ্বরও হয়? সেটা কি করে হয়? না, মিথ্যামিথ্যি জ্বর না, বাংলা ভাষায় একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে ভালুকের জ্বর। ভালুকের জ্বরটা হচ্ছে যে আমার যে জ্বরটা হয় 104-5 ডিগ্রি চলে আসে চট করে, এবং মনে হয় যে আমি কিছুক্ষণের মধ্যে মারা যাবো, এবং ওটা জাস্ট আধা ঘন্টার মধ্যে পুরো জ্বর নাই। স্যার কোশ্চেন তাহলে আপনি আলাদা করে সত্যিকারের জ্বর কেন বললেন? সত্যিকারের জ্বরটা এই কারণে বললাম, যেটা সত্যিকারের জ্বর সেটা 1 মাস 2 মাস কখনো কখনো 3 মাস থাকে। এইটা কেমন জ্বর স্যার? এটা রবির স্কারলেট ফিভার, হে ফিভার, এই টাইপেরই, আরেক টাইপের ফিভার। ওকে স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার। সেটি হচ্ছে যে আমার জ্বরের সাথে আমার বিরহের অনেক মিল আছে। আমি তো মানে খুবই ফ্রিকুয়েন্টলি প্রেমে পড়ি, এবং খুব ফ্রিকুয়েন্টলি প্রেমে ধরাও খাই। যখন প্রেমে ধরা খাই তখন আমার সেই শোক, এত ফ্রিকুয়েন্টলি প্রেম করার পরও সেই শোক আমার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে। স্যার কোশ্চেন স্যার, প্রেমে ধরা খাওয়া আর ছেলে ধরা খাওয়া দুটো কি একই জিনিস স্যার? না, একটা মেয়ে যখন প্রেমে ধরা খায় তখন সে চাইলেও সেটাকে ছেলে ধরা খাওয়া বলতে পারে, কিন্তু একটা ছেলে যখন প্রেমে ধরা খায় সে চাইলে এটাকে ছেলে ধরা খাওয়া না বলে বরঞ্চ সে বলতে পারে এটা মেয়ে ধরা খাওয়া। স্যার তাহলে মেয়ে ধরা কেন বলে না, ছেলে ধরা কেন বলে? এইটা হচ্ছে কি আমাদের বাংলা ভাষার কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন আমরা অনেক কিছুই বলি, যে যেমন ছেলে ধরা, ঠিক আছে, আমরা মানে কি বলবো, ছেলে মানুষই, তারপর হচ্ছে ছেলে মি, ঠিক আছে, ছেলেবেলা। এখন তসলিমা নাসরিন একটা বই লিখছিল, সে লিখছিল আমার মেয়েবেলা। সে নিজেকে ছেলেবেলা বলতে সে রাজি ছিল না। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি কথামূলক যে বইটা ছিল, ওইটার নাম ছিল আমার ছেলেবেলা। তো এটা না, বাংলা ভাষা তো তুমিও বানাও না, আমিও ছেলে খেলা, ঠিক আছে। তার মানে সব বোকামি কি স্যার তাহলে ছেলেরা করে? না, সব বোকামি ছেলেরা করে তাই না, বরঞ্চ ভাষা যারা বানিয়েছে সেটা তুমিও বানাও নাই, আমিও বানাই নাই। যারা বানাইছে তাদের কাছে মনে হয়েছে যে আমরা সবকিছু পুরুষতান্ত্রিক রাখবো, এই জন্য তারা সবকিছু পুরুষতান্ত্রিক রাখছে। ছেলে ধরা, ছেলেবেলা, ছেলে মানুষই, আর অনেক কিছু রাখছে। এবং মজার ব্যাপার কি জানো, সেটা হচ্ছে যে আমাদের সবকিছু তো ধরো কমন জেন্ডার, তাও তো আমাদের এরকম কিছু ব্যাপার আছে যেটা খুব পুরুষতান্ত্রিক শব্দ, ছেলে ধরা, ছেলে মানুষই, কিন্তু বাদ বাকিগুলা কিন্তু গণতান্ত্রিক, মোটামুটি কমন জেন্ডার। যেমন আমি বলতে পারি যে স্যার শুধু তান্ত্রিক আর গণতান্ত্রিকের ডিফারেন্স কি? আমি সেই তান্ত্রিক এবং গণতান্ত্রিকের ডিফারেন্সে একটি শিক্ষণীয় অনুষ্ঠান, একদম পুরা জ্ঞানের অনুষ্ঠান। আমি তোমাকে তান্ত্রিকের ব্যাপারে আসছি, তার আগে তোমাকে এটা বোঝায়, জেন্ডারটা বোঝায়। যেমন আমরা বলি যে একটা রাস্তা, 2টা গাছ, 3টা পাখি, এগুলি বলি। তো পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে রাস্তাটাকেও পুরুষলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ করা হয়েছে। যেমন ইটালিতে রাস্তাটা কিন্তু কিছু রাস্তা ওরা পুরুষলিঙ্গ বলে, কিছু রাস্তা ওরা স্ত্রীলিঙ্গ বলে, এবং সেই কারণে তাদের নাম্বারিংটাও ডিফারেন্ট হয়, তাদের উচ্চারণটাও ডিফারেন্ট হয়। কোনো গাছ তাদের কাছে পুরুষ গাছ, কোনো জিনিস তাদের কাছে মেয়ে গাছ, ঠিক আছে। তো আমরা সেই জটিলতা থেকে অনেকখানি মুক্ত। অবশ্য মুক্ত এটা বলা ঠিক হবে না, তুমি যেটা বললা ছেলে মানুষই, ছেলে মেয়ে, ছেলেবেলা, এগুলো আসলে ভাষা তো আমরা তৈরি করি নাই। আমরা যেটা সর্বোচ্চ করতে পারি, চিলেকোঠা। তুমি চিলেকোঠা কি এটা জানো সাজেদা? বানানো পারি না স্যার, শব্দটার মানেও বুঝি না। কিন্তু কোনোদিন তোমার মাথায় আসেনি যে চিলেকোঠা ব্যাপারটা কি? একটু দেখি। চিলেকোঠার যাই জিনিসটা হোক না কেন, সেটা জড়িত 28 বছরে আসলে কোনো কিছু হ্যান্ডেল করতে হয়নি, তাই ব্যবহারের প্রয়োজন হয়নি। মানে তোমার কাছে কি মনে হয়, তুমি যদি খুব ওয়াইল্ড গেস করো, চিলেকোঠা কি হইতে পারে সর্বোচ্চ? চিল পাখি যেই কোঠায় নাচে। খুব খুব কাছাকাছি গেছো। চিলেকোঠাটা হচ্ছে তোমার
আগেকার দিনে যদি 90s বাসার দিকে তাকাও তাহলে দেখবা যে আগে বাসা 4 তলা বিল্ডিং, তারপর একটা ছাদ, 5 তলার ছাদ, ছাদের মধ্যে একটা ছোট্ট ঘর করা হতো। কেন যে করতে পারি আল্লাহরা ঠিক জানি না, হয়তো ব্যাচেলারদেরকে ভাড়া দেওয়ার জন্য, কারণ ওইখানে সরাসরি রোদটা পড়ে, খুব গরম থাকে দিনের বেলা, একটা রুম, সামনে বিশাল ছাদ। ওই টাইপের বাসাগুলোকে বলা হতো চিলেকোঠার বাসা। পেন্ট হাউস স্যার? অনেকটা চিলেকোঠার বাসা। স্যার তাহলে পেন্ট হাউস কি শুধু ব্যাচেলারদের কি ভাড়া দেওয়া হয়? এক সময় আমরা ব্যাচেলারদেরকেই চিলেকোঠার বাসা, খালি ব্যাচেলার না, ধরো বাবা মা তার 2 মেয়ে, কিন্তু একটা গরিব আত্মীয় আছে, ঠিক আছে, ওই ছেলেটা চলে আসছে, মেয়ের খালাতো ভাই, গরিব আত্মীয়, তাকে ওই ঠাস করে চিলেকোঠায়। বাংলাদেশে সবকিছুই উল্টা, ঠিক আছে, আমরা আমাদের মতো করে চিলেকোঠা বানাই নিছি, যেখানে আমরা গরিব লোকদেরকে পেন্ট হাউসে পাঠাবো, আর আমাদের বৈশিষ্ট্য আমরা যাদের কাছে বাড়তি মনে হয়েছে গোলাপি পড়বো। আমি আজকে না, গোলাপি এখন ট্রেন্ড রেডিওতে। আমি আজকে গোলাপি রঙের একটা টি শার্ট পরছি এবং তুমি গোলাপি রঙের লিপস্টিক দিছো। আমার নাম ডাকনাম পিঙ্কি। তোমার ডাকনাম পিঙ্কি, ওকে ফাইন। এখন আমার ব্যাখ্যাটা শোনো, সেটা হচ্ছে যে তোমার যদি মনে হয় যে আমি গোলাপি রঙের টি শার্ট পরায় তোমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এটা কি একটু বাড়াবাড়ি চিন্তা না? স্যার এটা তো অনেক বাড়াবাড়ি চিন্তা স্যার। হ্যাঁ, তুমি কেন একটা কালারের মধ্যে নিজের আইডেন্টিটিটাকে লুকায় রাখবা? একেবারেই না স্যার। তোমার প্রত্যেকটা কালার তোমার পক্ষে থাকলে কি আগামী পরীক্ষায় আমাকে ফুল মার্কস দেওয়া যাবে? দেখো, আমি একটা কাজ করি না, সেটা হচ্ছে কারো পরীক্ষা নেই না, সবসময় পরীক্ষা দিতে দিতে ক্লান্ত। এই জাহিদের কাছে পরীক্ষা দেই, এই তোমার কাছে পরীক্ষা দেই, এই রেহানের কাছে পরীক্ষা দেই, পরীক্ষা দিতে দিতে বইয়ের কাছে, বাসায় গিয়ে বইয়ের কাছে পরীক্ষা দেবো, গাড়িতে উঠে ড্রাইভারের কাছে পরীক্ষা দেবো। পরীক্ষা দেওয়াটা আমার কাজ, বাট একটা জিনিস তুমি খুব ভালো একটা পয়েন্ট তুলছো, এই যে পিঙ্ক কালার ছেলেরা পড়লে মেয়েরা বাঁকা হাসে, অথচ মেয়েরা কিন্তু নারী স্বাধীনতার কথা বলে। আমি বলি, তোমরা যদি নারী স্বাধীনতার কথা বলো তাহলে প্রত্যেকটা কালার, পৃথিবীতে যত ধরনের কালার, সময় হাসতো, এখন আর হাসে না বলেই এখন কিন্তু ছেলেদেরকে ডিসক্রাইব করার জন্য মেট্রোসেক্সুয়াল বলে একটা শব্দ ব্যবহার করে থাকি, যেটার মানে হচ্ছে যেসব ছেলেরা স্টেরিওটাইপের ঊর্ধ্বে উঠে হয়তো নিজের রূপ এবং ফিজিক্যাল বিউটির চর্চা বেশি করেন, যেটা স্টেরিওটাইপে হয়তো সাধারণ মানুষ চিন্তা করে না। যেমন একটা ছেলে তার ছেলেদের স্যালনে গিয়ে যদি তার নখ ম্যানিকিউর বা পেডিকিউর করিয়ে আসে, এটা কিন্তু খুব সাধারণত আমরা ইউজুয়ালি শুনে থাকি না এরকম কিছু। বাট এটাও যে এখন করা যায় শুধু না, এটা যে ছেলেরা চাইলেই করতে পারে, দিস ইজ প্রুফ অফ দ্য ফ্যাক্ট যে আসলে ইটস ইকুয়ালিটি না হলেও, কারণ ইকুয়ালিটি বলে আমি ইটস সামথিং দ্যাট এক্সিস্টস ইন থিওরি, ইকুইটির সময় ডেফিনেটলি হয়েছে। So metrosexual men are in fact hot men these days. তার চাইতে বড় কথা হচ্ছে, ধরো আমাদের তো কিছু সেট মেনু আছে, যেমন ছেলেরা কালো প্যান্ট পরবে, ব্লু জিন্স পরবে, অমুক তমুক, মানে আমরা যে ধরো ছেলেরা প্যান্ট পরবে, মেট্রোসেক্সুয়াল, হ্যাঁ, লেটস প্রমোট মেট্রোসেক্সুয়াল। আমি একটু ভালো করে শ্রোতাদেরকে বুঝাই তুমি কি বলতে যাচ্ছ। সেটি হচ্ছে যে ধরো ছেলেদের কালার খুবই সীমাবদ্ধ, তারা হয় কালো পরবে, নয়তো স্কাই পরবে, নয়তো ব্লু পরবে, নয়তো গ্রে পরবে সর্বোচ্চ। এর বাইরে ছেলেরা এমন সব বোল্ড কালার যেগুলো নিয়ে কেউ প্রশংসা আলাদা করে না করলেও এখানে কোনো ক্রিটিসিজমের জায়গা। হ্যাঁ, এই ধরো এই 4টা কালারের বাইরে হয়তো আরো 2-1টা কালার যোগ হতে পারে এগুলা শেডের মধ্যে, এর বাইরে কিন্তু ছেলেরা কোনো কালারের প্যান্ট পরে না। কিন্তু আমি এমন অনেক ছেলেকে দেখছি যারা খুবই বিপ্লবী, তারা সবুজ রঙের প্যান্ট পরতেছে, গোলাপি রঙের প্যান্ট পরতেছে, টুকটুকে লাল রঙের প্যান্ট পরতেছে, পরে অফিস করতেছে। বিপ্লবী বললে এটা যে একটা আলাদা, এটা যে আলাদা কিছু, সেটা আরো এস্টাবলিশ করা হবে। বরং আমি এটাকে বিপ্লবী না বলে এটাকে নরমাল বলতে চাই। অবশ্য মানে হ্যাঁ, একটা তোমার একটা সেন্স থেকে তাদের কাছে ব্যাপারটা নরমালিটিটা, আমি সেটাই বলতে চাই যে তোমরা এখন থেকে লাল লুঙ্গি পরবা, গোলাপি লুঙ্গি পরবা, কেন একটা চেক একটা ফেড কালারের লুঙ্গি পরতে? আমার আব্বা, উনি এখন আর পৃথিবীতে নেই, উনি 2010 সালে হি পাসড অ্যাওয়ে, এবং উনি যখনই পাসড অ্যাওয়ে হি ওয়াজ 68 ইয়ার্স ওল্ড। আমার আব্বা এমন একটা মানুষ ছিলেন, উনি তো আগের যুগের মানুষ বলতে পারি আমরা। সেই লোক, ওনার মধ্যে ভিতরে সেই কনফিডেন্স এবং দ্যাট ভাইব্রেন্স টু এক্সপ্রেস হিমসেলফ লুঙ্গির দিক থেকেও, যে সে আলাদা করে মানে প্রতিবার আম্মা ইন্ডিয়ায় গেলে আম্মাকে বলতো তুমি বার্মিজ কটনের লুঙ্গি আনবা, কিন্তু প্রিন্টটা যেন একটু আলাদা হয়। আম্মা দেখা যেত মানে কালোর মধ্যে আপেল ছাপ, তারপরে টেডি বেয়ার যেটার বুকে আই লাভ ইউ, ভ্যালেন্টাইন্স ডে, এই ধরনের প্রিন্টের আজীবন। ইউ আর রাইট, স্টাইল ইজ অল অ্যাবাউট কনফিডেন্স। আমার কথা হচ্ছে যে দেখবা অনেক মেন্টালিটি এন্ড কনফিডেন্স অলসো, কারণ দেখবা যে অনেকেই আছে স্যুট পরলে
ধরো একই দোকান থেকে আমি আর জাহিদ বা একই দোকান থেকে দুইটা ছেলে স্যুট কমপ্লিটলি এগ্রিড, ঠিক আছে, স্যুট বানাইছি, একই কাপড়, একই টেইলর, সবকিছু একই রকম, কিন্তু পরার পর আয়নায় দেখে নিজেকে সবার আগে বিশ্বাস করতে পারতে পরার হবে পর যে দুইজনকে দুই রকম লাগতেছে, একজনকে মনে হচ্ছে যে কেমন জানি লুথা, আর একজনকে মনে হচ্ছে আরে এই স্যুটটা ওর জন্য। Exactly. আসলে পার্থক্যটা কোথায়? যাকে লুথা লাগছে, যাকে লুথা লাগছে সে মনে মনে নিজেই বিশ্বাস করতে পারছে না, সেই কিছু করতে হ্যাঁ আমি এই স্যুটটা পরছি। আজই আমি বলবো যে দামি জামা কাপড় পরা কিংবা স্যুট পরা কিংবা যাই তুমি পরো না কেন, এটা ব্যাপার না, যেটা পরবা সেটা নিডস অফ দ্য ক্লোদিং অন টপ অফ ইউ, ইটস অ্যাবাউট দ্য প্রাইসলেস ভ্যালু অফ দ্য সোল ইনসাইড। এক্স্যাক্টলি, যেটা পরবা একটা খালি শর্ত থাকতে হবে, সেটা হচ্ছে সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়, আর কিচ্ছু না। আর তোমার কনফিডেন্স যে আমি যেটা পড়ছি সেটাই আমাকে মানাচ্ছে, যেমন আমি একদম টকটকা গোলাপি একটা পরে মানে আসছে, এবং সামনে ওই দিন একটা টকটকা এরকম গোলাপি শার্ট পরে আসলে হি লুকড ওয়ান্ডারফুল, এবং আমার স্বপ্ন, বিকজ হি বিলিভড হি লুকড ওয়ান্ডারফুল। ওকে দেখে আমি আলাদা করে আমার খেয়ালও হয়নি ওর গোলাপি পড়েছিল, আজকে টপিকটা উঠলো দেখে এটা নিয়ে কথা বলা হচ্ছে। আমার স্বপ্ন হচ্ছে যে আমি একদিন লুঙ্গি পরে অফিস করব, একদিন লুঙ্গি পরে রেডিও শো করব। আসলে মানে রেডিও তো করা যায়, দেখা যায় না যেহেতু, বাট অফিস করে না, আসলে একটা কোড অফ কন্ডাক্ট বলে বিষয়। হ্যাঁ, এই কোড অফ কন্ডাক্টটা আমাকে খুব জানা আছে, বাট আমি তোমাকে বলি আমি লুঙ্গি পরে, কিন্তু ধরো লুঙ্গি পরে আমি ঢাকা শহর ঘুরে সেই ফ্রাস্ট্রেশনই তো আপনার আমার মতো লোকজন আমরা রেডিও তো পাশাপাশি কাজ করি, রেডিওতে কোড অফ কন্ডাক্ট। আমি তোমাকে খুব সিরিয়াস একটা কথা বলি, সেটা হচ্ছে লুঙ্গি পরে আমি ঢাকা শহরে, আমি সর্বোচ্চ লুঙ্গি পরে আমার বিপ্লব হচ্ছে আমি আমার বাসা থেকে নিস্তালায় নেমে সিগারেটের দোকানে গিয়ে সিগারেট খেয়েছি, এটা আমাদের জাতীয় পোশাক। কিন্তু আমি কিন্তু ঢাকা শহর রাউন্ড করার সাহস পাই নাই, অথচ আমি লুঙ্গি পরে কয়েকটা সিটিতে ঘুরে বেড়াইছি, যেমন আমি লুঙ্গি পরে পুরো কলকাতা ঘুরে বেড়াইছি, পুরো কলকাতা টাঙ্গায় চড়ে আমি ঘুরে বেড়াইছি, লুঙ্গি পরে আমি প্যারিসের রাস্তায় হাঁটছি, কেউ কেয়ার করে নাই, এবং আমি ওয়ান্ডারফুল একটা আনন্দ পাইছি, কেউ কেয়ার করে, আমি ওয়ান্ডারফুল আনন্দ পাইছি। আমি যখনই অ্যাকসেপ্টেবিলিটি, আমার কাছে স্বাধীনতা শব্দটার মানে হচ্ছে বিং এবল টু ডু সামথিং ফ্রিলি ইন আ ওয়ে যেটা আরেকজনের স্বাধীনতাকে কোনোভাবেই ইম্প্যাক্ট না করে, এই আন্ডারস্ট্যান্ডিংটা অফ ফ্রিডম যেদিন আমাদের সবার মধ্যে হবে, আই গেস ওই তো অ্যাকসেপ্টেবিলিটির কনভারসেশন। লেটস হোল্ড দ্যাট থট, একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে এসে তারপরে উই ক্যান কন্টিনিউ দ্যাট। ওকে, মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও মঙ্গলবারের এই শোতে, তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ ইমদাদ রুবি এবং আমার সঙ্গে রয়েছেন সাজেদা। হ্যালো। এবং আমাদের সঙ্গে একটা ফোন রয়েছে, আমরা সেই ফোনে যাব, তবে তার আগে সাজেদাকে বলিনি। সাজেদা, লাইক ওই লুঙ্গি নিয়ে আলোচনা হচ্ছিল, শ্রীলঙ্কার এক প্রেসিডেন্ট, হ্যাঁ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সে একবার বাংলাদেশে আসছিল সামিট উপলক্ষে, এবং সে লুঙ্গি পরে আসলো, এত ভালো লাগছিল আমার কাছে। তো কি যেন কি কুমারাতুঙ্গা যেন নাম ছিল তার, অদ্ভুত সুন্দর অসাধারণ লাগে। এবং আমি আরেকটা ব্যাপার হচ্ছে যে জাতি নিজের বৈশিষ্ট্যগুলোকে ধরে রাখতে পারে, লাইক ইন্ডিয়ার জ্যোতি বসু, তারা কিন্তু বেশ ধুতি পরে বহুদিন, বছরের পর বছর, জ্যোতি বসু কত বছর, প্রায় 15-20 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে, এবং অলওয়েজ ধুতি পরতেন, ওনাকে কখনো আমি স্যুট টুট পরতে দেখিনি, এবং তাতে করে তার কোনো ক্ষতিবৃদ্ধি হয় নাই। মহাত্মা গান্ধী একটা কাপড়ের টুকরা শরীরে জড়া রাখতেন, তার কোনো ক্ষতিবৃদ্ধি হয় না, এবং সারা পৃথিবী মহাত্মা গান্ধীকে এক নামে চেনে। কাজে যার যেটা ভালো লাগে, আমি বলতেছি না যে সবাইকে মহাত্মা গান্ধীর মতো ওইটা পড়তে হবে, বা ওই যে হাতুড়ে সিংহের মতো লুঙ্গি পড়তে হবে। পয়েন্ট ইজ যে ডু নট লেট আদার্স decide for you, right, especially against your own will, মানে how you're going to carry yourself. দিন শেষে if you can't, আপনার সমাজ বা আপনার আশেপাশের লোকজন আপনার যে প্যাকেজটা আপনার হয়ে তৈরি করে দিচ্ছে সেটার দিকে তাকিয়ে যদি আপনারই শান্তি না লাগে, লাইফ ইজ শর্ট, ইটস নট ওয়ার্থ ইট। লাইফের সব থেকে বড় কনস্ট্যান্ট, সব থেকে বড় রিয়ালিটি ইজ ডেথ, which means it has to end. So if it's something that has to end, there's no point of leading it ওই টিপটো করে। মানে সাজিদা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছো, যে আমাদের কিছু জিনিস নিজেদের ডিসাইড করা উচিত। আমাদের জীবনের ম্যাক্সিমাম জিনিস আমরা ডিসাইড করি না, লাইক আমাদের জন্ম, এটা আমাদের হাতে না, এটা আমাদের বাবা মা ডিসিশন নিচ্ছে। জন্মের পর আমরা একটা নাম পাই, আমার নাম রবি, ওর নাম সাজেদা, এই নামটাও আমরা দুজনে কেউ রাখিনি, আমাদেরকে একটা স্কুলে ভর্তি করায় দেয়, সেটাও আমাদের নিজেদের পছন্দ না। Most of our choices were made for us. হ্যাঁ, কাজে জীবনের যে অল্প সুযোগগুলো পাওয়া যায় নিজের সম্পর্কে নিজের সিদ্ধান্ত নেওয়া, মানে কত অল্প চিন্তা করে দেখতে পাচ্ছেন আপনি রবি ভাই, অ্যাভারেজে আমরা যদি দিনে 8 ঘন্টা ঘুমাই এবং দিনে যদি হয় 24 ঘন্টা, তার মানে প্রতিটা মানুষ লাইফের 3 ভাগের 1 ভাগ ঘুমিয়ে কাটায়। তারপরে যতটুকু সে জেগে কাটায় তার মধ্যে বাই দ্য টাইম সে নিজের ডিসিশন নেয়ার, ওই তো বাবা মা সমাজ সবার কথাবার্তা অনুযায়ী নিজের ডিসিশন নেয়ার ক্যাপাসিটি হতে হতে ওইটারও আধা অংশ পার হয়ে যায়। তারপরে নিজের কনফিডেন্স বিল্ড করতে করতে
তারপরে কি, তারপরে ইউর লেফট উইথ, ওটাকে যদি আপনি ছোট রেশিও করে নিয়ে আসেন তাহলে লাইফ যদি মিনিট হয় তারপরে তো সেকেন্ডের ফ্র্যাকশনও থাকে না। আমার একটা পরিচিত মেয়ে আছে, তার প্রতি সপ্তাহে বিয়ের দাওয়াত থাকে বা কোনো পার্টির দাওয়াত থাকে এবং সে প্রতি সপ্তাহেই করে পার্লারে যায় এবং ভয়াবহ একটা সাজ দেয়, ঠিক আছে, এবং প্রতি সপ্তাহে না 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 লাভ হারসেলফ, আমি তাকেই স্পেশালি তাকেই কথা বলতে চাই, ভয়াবহ সাজ দেয় এবং ভয়াবহ ধরনের জামা কাপড় কেনাকাটা করে। কেনাকাটা করার সময় সে মাথায় রাখে যে আমি কোন ডেমোগ্রাফিতে যাচ্ছি। ওকে, বাট এটা না 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 আপনি কথাটা বললেন তো এই কারণেই আমি স্টেটমেন্টটা ফিরিয়ে নিচ্ছি। না 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 আমি বরঞ্চ তার উপর খুবই বিরক্ত, কারণ পার্লারে কিংবা জামা কাপড়ে এত বেশি খরচ করছে সে, কিন্তু সে যখন ক্যাজুয়াল ড্রেসে থাকে তাকে সিরিয়াসলি পরীর মতো লাগে। কিন্তু এই যে সমাজের কথা ভেবে লোকজনের চোখে প্রশংসার চিহ্ন দেখতে গিয়ে সে যে চিহ্নগুলো তার শরীরে লাগায়, যে পরিমাণ মেকআপ, যে পরিমাণ জামা কাপড়, জমকালো জামা কাপড় পরে, ফাইনালি সে যখন মানে পুরোটা কমপ্লিট করার পর সে যখন যায় তাকে দেখে আমার ভীষণ রকমের মায়া লাগে যে মানে তোমার এত অল্প বয়স, তুমি যদি এখনই অন্যের বিশ্বকর্মা সময় নিয়ে পারফেক্ট করতে করতে শেষ পর্যন্ত বানাইলো চুচু। হ্যাঁ, এবং আমরা কেউ কিন্তু ফ্যাশন স্টেজে নাই, যে আমাদের সামনে কিন্তু কোনো জাজ নাই যারা আমাদেরকে মার্কিং করতেছে তোমার হাঁটা সুন্দর না, ইনফ্যাক্ট এখন পাঁচের মধ্যে তুমি দুই পাইলা। হোল আইডিয়া এবং স্টেটমেন্টই হচ্ছে ইফ ইউ ক্যান ক্যারি ইট ইটস ফ্যাশন। রাইট, যেটা তোমার আছে সেটা নিয়ে কনফিডেন্টলি চলো, এবং এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। এক্স্যাক্টলি, যেমন আমি যেদিন মানে আমার চুল এক ধাপে চপ চপ করে অফিসে এসে ঢুকলাম, জাহিদ, আমাদের বিলাভেড জাহিদ, না কি করছো, কিন্তু ভালো ছিল। আমি তারপরে ওকে বললাম হ্যাঁ তোর, কারণ আই লাভ মাই সেলফ লাইক দিস এন্ড দ্যাটস হাউ ইট শুড বি। আমাকে দেখতে যেমনই দেখাক না কেন ওর চোখে, এভরি টাইম আই লুক এট মাই সেলফ ইন দ্য মিরর, আই লুক এট সামবডি যার ঘাড়ের কাছে চুল থেকে, গরম থেকে, ধুলা থেকে, বিরক্তি থেকে অনেকখানি ডিসকমফর্ট নাই, আই ফিল গুড অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আই লুক গ্রেট টু মাই সেলফ। এবং বাংলাদেশের এই পুরো বাংলাদেশের যদি তিনজন গ্রেট মানুষের কথা চিন্তা করি, তারা তাদের নিজেদের ড্রেস নিজেরা বানাইছে। একজন হচ্ছে মহাত্মা গান্ধী, তার যে গেট আপ সেটা পৃথিবীতে আর একটা মানুষেরও নাই, এবং সেই সময় ছিল না, সেটা নিজে নিজেই বেছে নিচ্ছে। মানে অদ্ভুত একটা, সে ব্যারিস্টার, সে একজন ব্যারিস্টার, এবং এখন যখন নোবেল পিস প্রাইজ দেওয়া হয় তখন যাকে দেওয়া হয় তার ক্ষেত্রে এটা বিবেচনায় রাখা হয় যে গান্ধীর কি কি বৈশিষ্ট্য তার মধ্যে আছে। আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে মার্টিন লুথার কিং, তারা গান্ধী দ্বারা ব্যাপকভাবে, মার্টিন লুথার কিং তো পুরোটাই গান্ধী ইন্সপায়ার্ড একদম, এবং গান্ধীর একটা থিওরি, নন ভায়োলেন্ট থিওরি, এটা তো সারা পৃথিবী জুড়ে এখন, কারণ ওনার আইডিয়া অফ রেবেলিয়ন ছিলই হচ্ছে not rebelling what মানে at all, মানে the beautiful irony of it। আরেকটা ড্রেস আছে যেটা আমাদের দেশে মানে বাংলা সিনেমায় দেখা যায়, যে নায়িকার মা হাউস কোট হিসেবে পরে, একটা আলখেল্লা টাইপের, ওই ড্রেসটা, এক্স্যাক্টলি ওই ড্রেসটা রবীন্দ্রনাথ পরতেন, পৃথিবীর আর কোনো কবি ওটা পরতেন না। উনি ওনার নিজের জন্য, ছোটবেলায় ভাবতাম রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় বোরখা পরেন, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই ড্রেসটা পরা শুরু, একদম এটা ওনার নিজের ডিজাইন করা, নিজের ডেভেলপ করা, এবং উনি কাউকে কেয়ার করতেন না। এবং কি অসামান্য লাগে এখনো যখন রবীন্দ্রনাথের কোনো পোর্ট্রেটের দিকে আমরা তাকাই, কি অদ্ভুত ব্যক্তিত্ব। কারণ অদ্ভুত ব্যক্তিত্বটা কে দিছে? রবীন্দ্রনাথ নিজেই নিজেকে দিছে, তার নিজের মতো করে ড্রেস চেঞ্জ করছে। আমি আমাদের নাম তুমি বলছো রবি ভাই, আমার জানো এই ধরনের লোকজনকে যখন সোসাইটি অ্যানাদার স্টেরিওটাইপ এক্সেন্ট্রিক ডাকে, আমি তখন মনে মনে এইটা ভেবে খুব খুশি হই যে এক্সেন্ট্রিক, বিকজ অ্যাকর্ডিং টু মি এক্সেন্ট্রিক তাকেই বলা হয় somebody who's not scared to show out loud who he is। আমার কাছে boldness is eccentricity। তারপর আরেকজনের কথা বলি, তার অবশ্যই এরকম ড্রেস আপের পেছনে কারণ আছে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তো ভয় ভয় ছিলাম, হাফ প্যান্ট পরে অফিস করে দেখে কি এরপরে আমার দিকে আসছে। আরেকজন হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ওই ইয়ের মতো মানে নর্মাল ধুতি পাঞ্জাবি পরতেন, এবং আচমকা তার জীবনে একটা সুযোগ হয়েছিল আমেরিকায় গিয়ে ভাষণ দিতে হবে, এবং সে ওইখানে গিয়ে আমেরিকায় সে যে যাবে, এত ঠান্ডা, সে শুনছে ঠান্ডা, আমি শুনেছি কলম্বো স্পিচ বলো এটাকে, শিকাগো স্পিচ। তো যখন সে যায় শুনছে সে ঠান্ডা, কিন্তু আসলে ঠান্ডা কি এটা সে জীবনে বোঝে নাই, কারণ সে কলকাতার মানুষ, কোনোদিন বরফ দেখে নাই, এবং সে কিছু কম্বল টম্বল নিয়ে গেছিল। ফাইনালি সব কম্বল টম্বল কেটেই সে একটা গেরুয়ার মতো বানাইছে, এবং ইট হ্যাজ বিকাম অ্যান আইকন। আজকে রামকৃষ্ণ মিশনে যাও, স্বামী বিবেকানন্দের ছবির দিকে তাকাও, তার মাথায় একটা পাগড়ি নট ফর স্টাইল, সে হচ্ছে ঠান্ডার হাত থেকে কান ঢাকার জন্য একটা পাগড়ির মতো বানাইছিল, এবং পুরো জিনিসটা কম্বল কাটা, একদম দেখলে মনে হয় যে কম্বল কাটা, এবং
এত কনফিডেন্টলি সেটা নিয়ে চলছে যে শিকাগোতে সে যখন স্টেজে উঠে তখন তার গেট আপ দেখেই অর্ধেক অডিয়েন্স কাবু হয়ে গেছে। এটাই তো ফ্যাশন, এবং সবাই যখন ক্যারি করা গামছা, যেটা হচ্ছে বাঙালি টাওয়েল, এইটা একটা টাইম ছিল না যখন গামছা ছাড়া ফ্যাশন মানে কেউ চিন্তাই করতে পারতো না, মানে গলায় একটা গামছা পরতে হবে স্কার্ফের রিপ্লেসমেন্ট হিসেবে। এখানে তো হোল আইডিয়া ইজ নট মানে একজন গামছা গলায় দিয়ে তা মানে সেই তাকে ভালো লেগেছে, তারটা সবাই ভালো বলেছে তাই আমিও পরবো, ওই চিন্তা থেকে না করে জাস্ট ওয়্যার ইউর ওন ভার্সন অফ আ গামছা। সেটা গামছা না হয় আই ডোন্ট নো, এটা ফারকোটও হতে পারে, অ্যাজ লং এজ ইউ বিলিভ দ্যাটস হোয়াট ইউ মানে লুক গ্রেট ইন। স্বামী বিবেকানন্দ আরেকটা কাজ করছিল, সেটা আমি অবশ্যই বলবো, সে অনেক বদলাই দিছে আমাদের কালচার। সেটি হচ্ছে সেই সময় পাবলিক স্পিচের ক্ষেত্রে অ্যাড্রেসটা ছিল লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এবং বাংলায় ছিল ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ। সবাই স্টেজে উঠে এইভাবেই সবাই শুরু করতেছে, পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর মানুষ ওই একটা ভাবে শুরু করতেছে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আর স্বামী বিবেকানন্দ স্টেজে উঠে শুরু করলো প্রিয় ভাই ও বোনেরা। এটা ওনার প্রথম লাইন ছিল, প্রিয় ভাই ও বোনেরা। পুরো আমেরিকা স্তব্ধ হয়ে গেছে, মানে ওরা তো খুবই ফর্মাল একটা রিলেশনশিপে বিশ্বাস করে, আমি চট করে তোমাকে কেন ভাই অথবা বোন ডাকতে যাব, ঠিক আছে? ওই পরিমাণ অনেক সিম্পলিসিটি ভিতরে থাকলেই সে স্টেজে দাঁড়ায় সে বলছে প্রিয় ভাই ও বোনেরা, এবং এতখানি কনফিডেন্টলি এবং ওন করে বলছে, প্রত্যেকটা মানুষ কানেক্ট হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ সাথে সাথে তার ভাই এবং বোন হয়ে গেছে, এবং হাততালিতে পুরো আমেরিকা সয়লাভ হয়ে গেছে। যোগার মতো এরকম মানে একটা ডিভিশন অফ সায়েন্স অল টুগেদার নালে কি করে জন্ম নেয় ওই একটা মানে ভিজিট টু আমেরিকা থেকে? ওই যে স্বামী বিবেকানন্দ বলছে, ওইখান থেকে আমাদের পুরো দেশ মাকাই গেছে। বাজার ভাইও সিনেমার যখনই অ্যাড চালান তখন বলেন প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, উনি বন্ধুরাটা যোগ করছেন বাজার ভাইকেও স্যালুটের জন্য, যে প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা। তো মাঝে মাঝে ফরম্যাটে বলতে হয়, আমরা থাক এই বিষয় নিয়ে কথা না বলি, আমরা আদারওয়াইজ হয়তো আমরা শুরু করতাম যে প্রিয় ভাই বা বোন বোধহয় আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছিলেন? হ্যালো, আচ্ছা আমাদের বোধহয় লাইনটা কেটে গেছে। ওর দোষ না, অনেকক্ষণ ওয়েট করছি। উনি বোধহয় আমার মানে ইন্সপিরেশন নিয়ে উনি হয়তো যোগাতে বসে গেছেন, যোগাতে বসে গেছেন। কাজে আমাদের এত ভয় পাওয়ার কিছু নেই, আমাদের আসলে নিজেদের গর্ব করার অনেক জিনিসই আছে। শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে মাথাটাকে খাটাতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। মাথা কেবলমাত্র চুল আঁচড়ানোর জন্য না, কিংবা উকুনের চাষ করার জন্য না, মাথাটা চিন্তা করার জন্য। উকুন কি এখনো হয়? আমি তো জানতাম উকুন ইজ এ এন্ডেঞ্জার্ড স্পিসিস। না, একটা সময় আমিও ভাবতাম যে উকুন এবং রয়্যাল বেঙ্গল টাইগার দুইটাই বোধহয়, এবং পান্ডা বিরল প্রাণী। রীতিমতো মায়া লাগলো রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। উকুন আছে। লেটস হোপ রয়্যাল বেঙ্গল টাইগারও থাকবে, হ্যাঁ। বাট উকুন যাতে উকুন ফ্রি থাকুক, আমরা যাতে উকুন ফ্রি থাকি। উকুন মশা যেগুলোর এগেইনস্টে আমরা পেস্টিসাইড ব্যবহার করে থাকি বিকজ দেয়ার পেস্টস, এগুলো যেন না থাকে। তবে থাকলেও ভালো, অল মানে ব্যালেন্স অফ নেচার। আরেকটা কল মোস্ট লাইকলি আমাদের হাতে। আচ্ছা, জাহিদ সেগুলো হ্যান্ডেল করছে। আচ্ছা, আপনার সাথে আমি যেটা মজার বিষয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, আপনি আমাকে একটা পর্যায়ে বলেছিলেন আপনি ওই বিষয়েও আসবেন, সেটা আমি খেয়াল করলাম আপনি ভুলে গেছেন রবি ভাই। সেটা হচ্ছে তান্ত্রিক। এবার আসেন সেইটা নিয়ে, হোয়াট ওয়াজ দ্য থটস দ্যাট ইউ আর হোল্ডিং? প্রথম কথা হচ্ছে আমাদের গোটা পৃথিবী একদম শুরুর দিকে ছিল মাতৃতান্ত্রিক। ফ্যামিলির প্রধান ছিল মা, সমাজের প্রধানও ছিলেন মা। আমি কিন্তু আই ওয়াজ মানে টকিং অ্যাবাউট আ লিটারাল তান্ত্রিক, অ্যাজ ইন তান্ত্রিক বাবা। তান্ত্রিক বাবা, আচ্ছা ঠিক আছে। অলক নিরঞ্জন, দুইটা শব্দ আছে, একটা হচ্ছে মন্ত্র আর একটা হচ্ছে তন্ত্র। মন্ত্রটা হচ্ছে এক টাইপের ওয়েল বিং, আমি মানুষের ভালো কামনা করে একটা দোয়া পড়ছি বা একটা কিছু পড়ছি, যেটাকে আমরা মন্ত্র বলি। একটা হচ্ছে সায়েন্স উইথ ভ্যালিডেশন, আর একটা হচ্ছে সায়েন্স উইদাউট ভ্যালিডেশন, যার কারণে ফেথ। আর তন্ত্রটা কি? তন্ত্রটা হচ্ছে যে ওই একই জিনিস, মন্ত্রের মতোই, এক ধরনের পাসওয়ার্ড, এক ধরনের ঠিক আছে। কিন্তু তন্ত্রর যে আদি উৎপত্তি সেটা কিন্তু ঠিক মন্ত্রের মতো এতটা পবিত্র না। এটা অনেকখানি কি বলবো, অনেকখানি বাণিজ্যিক, এবং অনেকখানি এটার মধ্যে ধরেন শয়তানের সাধনা করা বা ওইখান থেকে আসছে তন্ত্রটা। মন্ত্র এবং তন্ত্রের মধ্যে পার্থক্য আছে, একটা ভালো, একটা ব্ল্যাক আর্ট আর একটা হোয়াইট আর্ট। তাহলে আমরা গণের সাথে মন্ত্র সব মানে না ইউজ করে তন্ত্র কেন ইউজ করব? ওই তন্ত্র আর এই তন্ত্র আলাদা, ঠিক আছে? এই গণতন্ত্রের তন্ত্র আর এই তন্ত্রের তন্ত্র। ইচ এপিসোড অফ মেন্টস আমার জন্য যে এট লিস্ট বাংলার ভোকাবুলারি জায়গা থেকে এত এডুকেশনাল, আই সোয়্যার, আই মিন ইট। হ্যালো, কে বলছিলে? হ্যালো, আমি। ভালো, খুবই সুন্দর নাম। আমি অনেক নাম শুনছি, কিন্তু আমি এটা কে হলো? এরকম নাম শুনি না। হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি।
হ্যাঁ, ফোন রিসিভ করে আপনারা এতক্ষণ পরে কথা বলেন কেন? এটার উত্তর ইয়ে দাও, কি বলে আমাদেরকে আসলে পারিশ্রমিক দেওয়া হয় তো এতক্ষণ করে কথা বলার জন্য, আমরা কম কম বললে পরে এটা নিয়ে বকা দিবি তাই। ও আচ্ছা, আপনি কি আপনারা ভালো আছেন? আচ্ছা শোনো, আমাকে আগে বলো। আপনি এত ভালো আছেন যে আমরা ভালো না থেকে কই যাই। আমার নামটা কিন্তু বললেন না। শুনেন, আমার আজকে মনটা অনেক খারাপ জানেন। হ্যাঁ, আমিও এই টাইপের মন খারাপ চাই। জানেন, মন আমাদেরও খারাপ, কিন্তু সে তা বলে আমরা এটা প্রচার করে বেড়াই না। খারাপ থাকবে, তোমার মন খারাপ তাই? আপনাদের উপর আমার অনেক রাগ হইতেছে, কারণ জানেন আমরা কত দিন ধরে রেহান ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, আর রেহান ভাই আসতেছে না। রেহান ভাইয়া আসবে খুব শীঘ্রই, ওনাকে পাওয়া যাবে। উনি কবে আসবে বলেন? ওটা হচ্ছে আনটিল নেক্সট টাইম। রেহান আসবে। রেহান একটু ঝামেলার মধ্যে আছে, ব্যস্ততার কারণে সময় দিতে পারছে না, তবে রেহান আসবে। নেই, ওরা আমাদের মাঝে না, রেহান অবশ্যই আমাদের মাঝে আছে, অন্তত তার স্মৃতি তো আছে। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, কোথাও যাবে না। ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি মেন্টোস বাতি জ্বালাও নিয়ে। মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, মঙ্গলবারের এই শোতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফ রবি এবং আমার সঙ্গে রয়েছেন সাজেদা। তার আগে একটা ফোন নিয়ে নেই। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, কে বলছিলেন? আমি সুজান বলছি, চিটাগাং থেকে। চিটাগাং থেকে বলছেন, কি নাম আপনার? সুজান। আচ্ছা সুজান আপনার নাম, নামের শেষে জান আছে, শুনে খুবই ভালো লাগলো। এবং সুজান নামটা কে রেখেছেন? আমার আব্বু। আপনার আব্বুকে আমার জান ঢালা শুভেচ্ছা আপনার নাম সুজান রাখার জন্য। আপনারা কয় ভাই বোন? আমি একা। আপনি একা এবং আমিও একা। মানে এই যে কথাটা সুজান তুমি বললা, আমি তোমাকে তুমি করে বলি যে এত গভীর আবেগ নিয়ে তুমি বললা যে আমি একা। এটা শোনার পর আমার মনে হলো যে আমিও তো একা, জাহিদও একা, আমরা সবাই এখানে একা। এবং সুজান, আমি থাকতে তুমি কোনোদিন নিজেকে একা ভাববা না। সুজান, তুমি কি করো? আমি কলেজ সেকেন্ড ইয়ারে পড়ি। কলেজ সেকেন্ড ইয়ারে পড়ো। চিটাগাংয়ের কোন কলেজে তুমি পড়ো? ক্যান্টনমেন্ট কলেজ। ক্যান্টনমেন্ট কলেজ। সুজান, তোমার ফেসবুক আইডিটা কি? সরি, আমি ফেসবুক ইউজ করি না। কেন তুমি ফেসবুক ইউজ করো না? যেটা ভালো জিনিস সেটা ইউজ করবা। যেমন ফেসবুক একটা ভালো জিনিস, এটা ইউজ করবা। তারপর মোবাইল চার্জার একটা ভালো জিনিস, ওইটাও ইউজ করবা। মোবাইল একটা ভালো জিনিস, ওটা ইউজ করবা। যেটা ইউজ যখন করা দরকার তখন সেটা করবা। সুজান, তুমি কি আমাদের এই শো আজকে প্রথম শুনলা? খুব সম্ভবত তুমি আমাদের এর আগে কোনোদিন কল দাওনি। না, এর আগে কল দিই নাই। আজকে কোন দুঃখে কল দিলা? হঠাৎ করে ইচ্ছা করলো। এবং কল দেওয়ার সাথে সাথে আমাদেরকে পেয়ে গেছো? না, অনেকবার কল দিছি। কতবার কল দিছো? আইডিয়া নাই কোনো। আচ্ছা, এই যে লাইন যে পাইলা, এরপর তোমার কেমন লাগতেছে? এই তো ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সুজান, তোমাকে মানে জান তোমাকে দেখা, আচ্ছা তোমাকে সুজান না বলে শুধু জান বললে কি সমস্যা আছে? হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা ঠিক আছে। তোমাকে কি জান নামে আর কেউ ডাকে না? আমি প্রথম ডাকছি জান। আপনিই প্রথম ডাকছেন। যাই হোক, তোমার জীবনে আমি সেই প্রথম মানুষ যে সুজানকে জান বলে ডাকছি। এই সাজেদা, আমাদের সাথে একটা মেয়ে ফোনে আছে, ওর নাম হচ্ছে জান। তোমার জান আমার জন্য সুজান ইজ ফাইন। আচ্ছা, থ্যাংক ইউ আপু। সাজিদাকে হ্যালো বলো। হ্যালো সুজান, হাই। কি খবর, কি অবস্থা? দিনকাল নিশ্চয়ই ভালো যাচ্ছে। আমি তো 11টার সময় লাস্ট অন এয়ার ঢুকে বললামই, যাদের দিনকাল ভালো যাচ্ছিল না তারা তো মেন্টোস বাতি জ্বলার অপেক্ষায় ছিল। রবি ভাই অন এয়ার আসলে তো সারা বাংলাদেশ জ্বলে ওঠে, বাতি জ্বলে ওঠে সব জায়গায়। আচ্ছা সুজান, তাহলে আমি সেই প্রথম মানুষ যে তোমাকে প্রথম জান বলে ডাকলাম। এইটা যে মানে ধরো ছেলেরা তো খুব ডমিনেটিং হয়, ঠিক আছে, তাদের মধ্যে একটা, ও ডেফিনেটলি প্রথম মেয়ে না যাকে তুমি জান বলে ডেকেছো। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, বাট সিরিয়াসলি ও একটা দিক থেকে সাজেদা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ও একটা দিক থেকে কিন্তু আসলে আমার জন্য প্রথম। কিভাবে প্রথম? যে আমি এর আগে যাদেরকে জান ডাকছি তাদেরকে এর আগে কমপক্ষে 1,34,00,000 ছেলে তাদেরকে জান ডাকছে, বাট সুজানকে আমি ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে তুমি কি স্পেশাল ফিল করছো? আমি নিজে স্পেশাল ফিল করতেছি, সুজান কি স্পেশাল ফিল করবে? আমি তো জানতে চাইছি তুমি স্পেশাল ফিল করছো? তাহলে আমিও একটু এটা ভাগ বসাতে চাই। আমি প্রথম মেয়ে হতে চাই যে তোমাকে জান ডাকছে, বাট না, আমি তোমাকে ডাকবো না, সরি। I'm not going to swing that way. জানু ডাকছে, আমার ফ্রেন্ডরা আমাকে মাঝে মাঝে জানু ডাকে, বাট হ্যাঁ রবির উদয় হয়ে গেছে, সরি অস্ত হয়ে গেছে।
ওহো, মানে আমি যে আনন্দে শুরু করছিলাম তোমার সাথে কথাবার্তা। না 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 না, আমার মেয়ে ফ্রেন্ডরা, নট বয়ফ্রেন্ড। ও তাহলে আমি তার মানে তোমার ছেলে বয়ফ্রেন্ড আছে? তোমার বয়ফ্রেন্ড আছে? ছেলে ফ্রেন্ড আছে না বয়ফ্রেন্ড আছে? না, তা না, ওর বয়ফ্রেন্ড নাই, ছেলে মেল বন্ধু। ফ্রেন্ডস আছে। মেল ফ্রেন্ড থাকলেও থাকতে পারে, এটা একটা সমস্যা না। মানে আমি যেটা বলতেছিলাম, পুরুষদের মধ্যে একটা খুব ডমিনেটিং একটা ব্যাপার আছে, এবং পুরুষরা সেই ডমিনেটিং ব্যাপারটা খুব জোরে সোরে প্রচার করে যে আমি প্রথম, আমি ফার্স্ট তোমার জীবনে, হ্যান ত্যান। মেয়েদের মধ্যে Such তার দ্বিগুণ, hypocrites. মেয়েদের মধ্যে তার দ্বিগুণ ডমিনেন্ট ব্যাপারটা আছে, কিন্তু সেটা তারা প্রচার করে না, তলে তলে That's রাখে। what makes us smarter. ইয়েস, দে আর গভীর স্মার্টার, পানির মাছ। দে আর স্মার্টার ফর শিওর। ছেলেরা মানে তুমি যদি শক্তির দুইটা রূপ দেখো, একটা হচ্ছে ধর বাংলা ভাষা, এটা আমি ঠিক বুঝাই বলতে পারবো আমি না। তোমাকে আরো একটু সিম্পল করে বলি, ছেলেরা কি জানি না, তবে মেয়েরা হচ্ছে সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, একাদশিকা বাপ ভিনিজন্ত। আচ্ছা সুজান, পড়ালেখা করতে তোমার কেমন লাগে? ভালো লাগে না, একটু না। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো লাগে না সেটা কেন করতেছো, কেন পড়াশোনা করতেছো? রবি ভাই, করতে হবে এডুকেশন ইজ এজন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এডুকেশন কি আসলেই ইম্পর্টেন্ট? অফ কোর্স। মালালা ইউসুফ বলেছেন, তাই? she's an example of the fact that ভালো জানো education, মালালা ইউসুফ, আমরা আজকে অনেক বিখ্যাত লোকের নাম নিয়ে ফেলছি, Exactly. মালালা ইউসুফটা বাকি ছিল কাছে। she is living proof of the fact that ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, every child must be educated. আসলে আমি এডুকেশন নিয়ে কথা বলছি তো সুজানের মাথার উপর দিয়ে যাচ্ছে। সুজান বলো, এই মুহূর্তে তোমার সাথে কি নিয়ে কথা বলে তোমার এই সময়টাকে আরেকটু স্পেশাল করে তুলতে পারি? আসলে আমার মাথায় এখন কিছুই আসতেছে না। সব থেকে বড় কথা, আজকে শোটা আমার কাছে খুব বোরিং লাগতেছে। বোরিং রেহান নাই, লাগতেছে? তাই তো? তোমার বোরিং লাগতেছে? হ্যাঁ, আজকে গল্প শুনে এটা ভালো লাগতো। আচ্ছা, গল্প অবশ্যই শোনাবো সুজান, গল্প শোনাবো দেখি তো আমি আসছি। ইনফ্যাক্ট আজকে গান বাজনাও নাই, মাঝখানে এতগুলো এপিসোড গান বাজনা সহ করলা তো, তো যার কারণে হঠাৎ করে কিন্তু একটু ড্যাম্পেনিং লাগতেই পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি একটি গান শুনিয়ে দেবো। ওকে, তার আগে সাজিদা বলিনি যে ছেলেরা কেমন আর মেয়েরা কেমন, এইটা নিয়ে আমি একটু সিরিয়াসলি, এবং এত করে প্রসেস করে না প্রসেস না, সিরিয়াসলি আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ধরো শক্তি যদি দুইটা রূপ থাকে, একটা হচ্ছে পাওয়ার আর একটা হচ্ছে এনার্জি। ছেলের হচ্ছে এনার্জির প্রতীক। মানে এনার্জির প্রতীক বলতে কি, তুমি ধরো একটা 10 কেজি ইটকে 10 তলায় নিতে বলো, ছেলেরা খুব মহোৎসাহে সেটা নিয়ে যাবে, এটা হচ্ছে এনার্জি। কিন্তু এনার্জি তো কিলোগ্রামসে আপনার মাপা হয় না। না, আমি সেই এনার্জির কথা বলতেছি, আমি বলতেছি যেটা ফিজিক্যাল এফোর্টের বিষয়। আচ্ছা, এবং এটা করে ছেলেরা ভাবে যে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, মানে মেয়েদের ওপর ডমিনেট করবো। বাট মেয়েরা হচ্ছে পাওয়ারের সিম্বল, এবং মেয়েরা যে পাওয়ারের সিম্বল, এটা আমার মতো তুচ্ছ মানুষ এই কথা বলে নাই। সারা পৃথিবী সারা পৃথিবীর দিকে তাকাও, মেয়েরা যে পাওয়ারের সিম্বল, এটা তুমি বুঝতে পারবে। স্ট্যাচু অফ লিবার্টি কে? স্ট্যাচু অফ লিবার্টি মেয়ে। হ্যাঁ, ও আচ্ছা, আমরা স্ট্যাচু অফ লিবার্টি কি? আমরা স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি মেয়ে। নাইস, সিম্বল অফ ল, হ্যাঁ, আইনের যেটাই আছে, জাজমেন্টে যেটাই আছে। ইভেন দো শি ইজ ব্লাইন্ড, বাট oh no, she's not blind. Oh my god, কত কিছু নিয়ে ব্লাইন্ডফোল্ড লাগানো চোখে, ব্লাইন্ডফোল্ড লাগানো। হ্যাঁ, কারণ দেখো, মানে আইন ইজ আনবায়াসড, দ্য লেডি ইজ ইন ব্লাইন্ড। তারপর হচ্ছে তুমি যদি দেখো, ধরো হিন্দুদের শক্তির পূজা যেটা কালী মূর্তি, সেটাও ফিমেল। কাজেই এবং টাকা পয়সার পূজা আমাদের মা লক্ষ্মী, সবকিছু হচ্ছে মেয়েদের। এবং যে কারণে ব্রিটেনের আগে যে রাজা থাকতো, এবং এটা এখনো ব্রিটেনের প্রচলিত আছে, রাজ্যের চাবিটা রানী এলিজাবেথের কাছে থাকে। রাজা সে মানে রয়্যালটি এখনো যেসব দেশে প্রচলিত আছে, বিকজ এখন ইনফ্যাক্ট অলমোস্ট অল কান্ট্রিজ আর মানে ডেমোক্রেসি, বা ডেমোক্রেসির সাথেও যারা প্যারালেলি আপনার অ্যারিস্টোক্রেসি বিয়ে করে থাকেন, তা সেখানে আমি শুনেছিলাম, এটা আজকে আপনার থেকে কনফার্ম হলাম। ইউ আর আ ভেরি ইন্টেলিজেন্ট গাই, এবং মানে আই থিংক আই এম স্টার্টিং টু হ্যাভ আ ক্রাশ অন ইউ। না, জান, যে কোনো ধরো স্ট্যাচু অফ লিবার্টি, কিংবা ওই যে আইনের যে মেয়েটা হাতে দাড়িপাল্লা নিয়ে দাঁড়িয়ে থাকে, জানি না, ঠিক আছে, ম্যাডাম দাড়িপাল্লা, এগুলো কিন্তু অনেক পুরানো দিনের সিম্বল। বাট তারা কিন্তু আসল জিনিসটা চিত্রায়িত করছে। এবং দেখো, ছেলেরা শত চেষ্টা করলেও কোনোদিন, মানে এটা খুবই চিপ উদাহরণ হয়ে যাবে, বাট তারপরে বলি, ছেলেরা শত চেষ্টা করলেও কোনোদিন সন্তান ধারণ করতে পারবে না, যেটা মেয়েরা পারে। ইনফ্যাক্ট আপনি যেভাবে করে কথাটা বললেন, আমি এটা এক্সাক্ট ছবি হঠাৎ করে চোখের সামনে দিয়ে ভেসে গেল। 300 মুভিটা দেখেছেন না?
300 যে মুভিটা ভেরি ভেরি কি বলেন জেরার্ড বাটলারের বিশাল ফেমাস মুভি। বেসিক্যালি বিষয়টা হচ্ছে গ্রিক রোমান সোলজার্স আগে যখন যুদ্ধে যেত, যুদ্ধে যাওয়ার আগে যেহেতু ওই টাইমটা ওয়াজ দ্য টাইম অফ সুপারস্টিশন, প্রিস্টদেরকে একবার ভিজিট করা হতো যে আমাদের কি এখন আমাদের স্টার্সরা কি বলছে, ওদেরকে রিড করে আপনারা কি বলতে পারেন, আমাদেরকে এখন যুদ্ধে যাওয়া আমাদের জন্য কি মঙ্গল হবে কিনা। মজার বিষয় হচ্ছে যাবে কিন্তু যুদ্ধের ছেলে ওয়ারিয়ার্সরা, বাট স্টার্স রিড করার একটা পার্ট অফ দ্য প্রসেস ইনভলভ ইন অরাকল, অ্যান্ড দি অরাকল ওয়াজ অলওয়েজ একেবারে ইয়াং ভার্জিন একটা মেয়ে, এবং সেই অরাকল একেবারে কোন একটা স্টেট অফ ট্রান্সে চলে যেত, যেই ট্রান্সের থেকে বেরিয়ে আসার পরে সে এই একেবারে বিয়ন্ড সায়েন্স অ্যান্ড রিজনিং সে স্টার্সদের সাথে কানেক্ট করে এই নিউজটা ক্যারি করে নিয়ে আসতে পারতো, ওয়েদার আর নট যে ফিউচারে কি হতে পারে সেই সম্ভাবনার আউটকাম নিয়ে। সো দেয়ার ইউ গো, ব্যাটল ফিল্ডে যাবে হচ্ছে আপনার হাট্টা জওয়ান, বাট তারা আদৌ ফিরে আসবে কিনা সেটা বলতে পারবে আমাদের ম্যাডাম অরাকল। এবং যখন একটা ছেলে এবং একটা মেয়ের ব্রেকআপ হয়, কি হয়, একটা মেয়ে ব্রেকআপ হওয়ার সাথে সাথে হামা করে কান্নাকাটি শুরু করে, মানে আমি বলতেছি যে কান্নাকাটি, এবং ছেলেরা যেটা ইয়াস ওকে ফাইন একটা আমাদের রেহানা তো ব্রেকআপের পরে হামা করে কান্নাকাটি শুরু করে, তার 7 দিন যেতে দাও 10 দিন যেতে দাও, মেয়েটা একদম পুরা ঠিক আছে, ছেলেটা একদম টাস করে ব্রেক করে, মানে সে পুরো ভেঙে পড়ে। এবং মেয়েদের কষ্ট সহ্য করার যে ক্ষমতা এবং মেয়েদের যে জ্ঞান সেটা ছেলেদের তুলনায় অনেক বেশি। আমি সরি টু সে, এটা অনেক বেশি। মেয়েদের ইমোশনাল কার্ভের ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে হচ্ছে আমরা একটা নিউজ এখন শুনে সেটার দ্বারা ইমিডিয়েটলি ইম্প্যাক্টটা ভিজুয়ালি আপনি দেখতে পারবেন, তবে সেটা অ্যাবজর্ব করবার ক্ষমতা আমাদের বেশি। ছেলেরা অন দি আদার হ্যান্ড ছেলেরা একটু প্রসেস করে এক্স্যাক্টলি বুঝতে ততদিনের সময় পার হয়ে যায় মেয়েটাকে আবার ফিরে পাবার, যতক্ষণে ও বুঝছে ততক্ষণে হ্যাঁ দ্য লাভ অফ মাই লাইফ ইজ গন। এবং এই যে তুমি বললা না যে কেন ছেলেবেলা কেন ছেলে মানুষই, দেখো যারা ছেলেবেলা বা ছেলে মানুষই শব্দগুলো আবিষ্কার করছে তারাই বলে গেছে রমণীর মন শত সহস্র বছরের সাধনার ধন। তারা কিন্তু একবারও বলে নাই ছেলেদের কথা, যে একটা মেয়ের মন, জাস্ট একটা মেয়ে, সেই মেয়ে যে সাজেদার মতো খুব স্মার্ট কোনো মেয়ে হইতে হবে তা না। আমি একেবারেই স্মার্ট না, এটা একটা কি বলবো, এটা খুব সাধারণ একটা গার্মেন্টস এর মেয়েও হতে পারে। তুমি যদি একটা মেয়ের মন পুরোটা ধরতে পারো তোমার গোটা জীবনে, একটা মেয়ের মন যদি তুমি পুরোটা ধরতে পারো, তাহলে তুমি বলতে হবে যে তুমি বিশাল মাপের একজন সাধক। A woman's heart is an ocean. একদম এটা। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি সব মিলে এ পর্যন্ত 5 টাইপের ছেলে দেখছি। ছেলেরা 5 টাইপের হয়, 5টা ধরনের হয়। তো মেয়েরা কয় ধরনের হয়? পৃথিবীতে যদি 100 মিলিয়ন মেয়ে থাকে, এক ধরনেরই মেয়ে হয় না, মেয়ে ধরনের মেয়ে। 100 মিলিয়ন যদি মেয়ে থাকে তাহলে 100 মিলিয়ন মেয়ে 100 মিলিয়ন ধরনের মেয়ে। একটা মেয়ের সাথে তুমি আরেকটা মেয়ের কোনোদিন কম্পেয়ার করতে পারবে না। দে আর সো আলাদা, ওই পার্সপেক্টিভে খুবই আলাদা। কিন্তু ইন্ডিজিনাস আর ছেলেরা আলু পটলের মতো, একটা আলুকে আপনি 100 আলুর মধ্যে ফেলে দিয়ে যদি বলেন ওই আলুটা খুঁজে বের করে নিয়ে আসো, আপনি কি পারবেন? ধরো তুমি জাহিদকে কোনো একটা ক্যাটাগরিতে ফেলে দিতে পারবা, যে জাহিদ একটা প্লে বয় টাইপের, বা জাহিদ খুব স্টাবর্ন হ্যান তেন, কোনো না কোনো ক্যাটাগরিতে ফেলতে পারবা। জাহিদ একটা অনেস্ট, ইমোশনাল, প্রচন্ড রকম মিসআন্ডারস্টুড পারসন। এই যে দেখো একটা ক্যাটাগরিতে পড়লো, কিন্তু আরেকটা ছেলে কিন্তু আরেকটা, এরকম 5টা ক্যাটাগরি আছে সব মিলে ছেলেদের। একটা মেয়েকে তুমি ঠাস করে কোনো ক্যাটাগরিতে ফেলতে পারবা না। ট্রু, কোনো ক্যাটাগরিতে মধ্যে ফেলতে পারবা না। আমি একটা সিগনেচার আইডেন্টিটি। হ্যাঁ, আমি কোন ধরনের, এটা জাহিদ আমাকে আঙ্গুল দিকে দেখাচ্ছে, আমি হচ্ছে একটা মহান পুরুষ, মিস্টিরিয়াস, আনপ্রেডিক্টেবল। অনেক বছর ধরেও যারা আপনার বন্ধু তারা হয়তো খুব কনফিডেন্টলি বলবে হ্যাঁ আমরা তো রবিকে চিনি, বাট তাদেরও কোনো ধারণা নেই যে তারা হয়তো they've barely touched the surface. You're like an iceberg. Thank you so much. You're like the iceberg that killed the ship that could not be sunk. যা দেখেছিলে, যা দেখে ভয় পেয়েছিলে, তোমার কোনো ধারণাও নেই, তুমি পুরোটা দেখলে যে এতক্ষণে আত্মা ফুটুস হয়ে যেত। এটা কিন্তু বাই দ্য ওয়ে ব্যাকগ্রাউন্ডে হাসিটা আমাদের জাহিদেরই। হ্যালো, কে বলছিলে? হ্যালো হ্যালো, কে বলছিলে? আমি মারিয়া। তুমি মারিয়া? হ্যাঁ, আমি ধরিয়া। ওকে মারিয়া, তুমি কোথা থেকে বলছিলে? মারিয়া এভাবে বলা কি আছে? না, মারিয়া নামে আমাদের একজন কলিগ ছিল, সেই মুহূর্তে টিভির বিখ্যাত স্টার। এই জন্য আমি ভাবলাম যে ওই স্টার ফোন দিল কিনা, পরে মনে হইলো না, ওই স্টারের এত সুযোগ নাই আমাদেরকে, মানে সময় নাই আমাদেরকে আরেকজন স্টার ফোন দিয়েছেন। স্টার কি আকাশে একটা নাকি? রাইট, অ্যানাদার স্টার, অ্যানাদার মারিয়া। হ্যাঁ মারিয়া, বলো তুমি কোথা থেকে বলছিলে? আমি বাসা থেকে।
এত শার্প একটা অ্যান্সার তুমি এত রাত্রেবেলায় দিলা, আমি কল্পনা করতে পারি নাই। ভাষাটা তিনি জানেন যে আমরা যেখান থেকেই বলছি না কেন আমরা বাসায় নাই, বাসায় নেই। তো মোটামুটি স্পেসিফিক। কিন্তু মোটামুটি বাসাটা specific। কোথায় আপু? বাসা মগবাজার। বাসা মগবাজার। বাহ, মগবাজার মানে মগবাজার সাজিদ আমার জন্য খুবই কাছে তো আমাদের এখানে, এখান থেকে আপনি এখানে এসে পার্সোনালি কথা বলে গেলেই পারতেন। কিন্তু মগবাজার আমার জন্য অন্য একটা কারণে খুবই বিখ্যাত, মানে আমার জীবনে এটার একটা আলাদা গুরুত্ব আছে। নিউরোসার্জনের জন্য না, নিউরোসার্জনের যে দিন মোহাম্মদের কথা দিন বলছো। মোহাম্মদের কথা বলছি, এসপিআরসি। আচ্ছা, আমি দিন মোহাম্মদ স্যারের ভক্তরা শুনলে বেজার হবেন, কিন্তু আমি দিন মোহাম্মদ স্যার সম্পর্কে দুইটা কথা বলতে চাই। এক নম্বর কথা হচ্ছে দিন মোহাম্মদ স্যার গোটা উপমহাদেশের সেরা কি বলবো নিউরোলজিস্ট, আমি এটুকুই বলতে পারি। উনি এত ভালো নিউরো, মানে কথা আছে যে ওনার কাছে কোনো মানুষ জীবিত অবস্থায় নিয়ে গেলে, স্ট্রোক করুক আর যাই করুক, ওনার কাছে জীবিত অবস্থায় নিয়ে গেলে উনি একদম মাথায় হাত রাখলে ওই স্ট্রোক করা বাস। হি ইজ এ লেজেন্ড, বাট লেজেন্ডদেরও বয়স হয়, বয়সে তাদেরও তো ধরে আনে, তাদেরও পারফেকশন স্কিলস এরকম থাকে না। হি ইজ ডেফিনেটলি লেজেন্ড। তো এরকম আমার অনেক বন্ধু বান্ধবের কাছে আমার অনেক বন্ধু বান্ধব মেডিকেলে পড়ে, তাদের কাছে দিন মোহাম্মদ স্যারের অনেক প্রশংসা শুনছি। আমি একবার দিন মোহাম্মদ স্যারকে দেখা দেখছিলাম এবং গিয়ে দেখলাম ভয়াবহ অবস্থা, 6 মাসের আগে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। তারপর সাংবাদিকদের তো কিছু চোরা রাস্তা থাকে, ওই চোরাই রাস্তায় আমি ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর যে ভয়াবহ মানে অবস্থা, ধরো এখন আমার সিরিয়াল হচ্ছে 154 আর রোগী দেখতেছে 2। আমি তো ভাবছি যে এটা ভোর রাতের আগে সম্ভব হবে না। ভোর রাতে 1টা-2টার দিকেই উনি ডাকলেন। কিভাবে ডাকলেন সেটা হচ্ছে 44 থেকে 54 একবারে। উনি একবারে 10 জন করে রোগী আমরা ভেতরে ঢুকলাম। উনিও হয়তো একটা ক্যাটাগরিতে ফেলে আপনাদেরকে শোনো না, আমরা ঢুকলাম 10 জন। আচ্ছা, কাদের মাথা ব্যথা, যাদের মাথা ব্যথা ডানে চাপবেন, যাদের ঘাড় ব্যথা ডাইনে বামে চাপবেন, পুরা গ্রুপ 10 জনের গ্রুপ। মানে স্মার্ট, কারণ সে জানে যে মাথা ব্যথার 2টা ধরনের আছে, হয় মাথা ব্যথা করবে, ঘাড়ে ব্যথা করবে। 2টা দল ঘাড়ে, একদল ঘাড়ে, তারপর মাথা ব্যথার যে গ্রুপ আছে বলতে যাদের চিরিকদা ব্যথা করে তারা এই সাইডে আসেন, যাদের চাপ ধরা ব্যথা তারা ওই সাইডে থাকেন। শর্ট লিস্টেড এবং মুহূর্তের মধ্যে এই 10 জন রোগীকে উনি 4টা ক্যাটাগরিতে ফেলে দিলেন। তারপরে বললেন আপনার এই গ্রুপ সিটি স্ক্যান, এই গ্রুপের কিছু করতে হবে না, এই ওষুধ। কোন দিকে যাচ্ছে আর কথা হচ্ছে, লোকগুলোকে আপনি যদি কষ্ট করে পারেন, সাংবাদিক যেহেতু, খুঁজে বের করে দেখেন এরা সবাই যে যার জীবনে সুস্থ আছে, ভালো আছে, অকালে মানে মরে না, আমি নিজে তার সবচেয়ে বড় উদাহরণ। এবং আমি এত আপসেট হয়ে বেরিয়েছি যে এই ডাক্তারের এই নাম শুনলাম, হ্যান ত্যান, তো আমার মাথায় হাত রাখলো না। আছে না যেটা, এটা কেমনে সম্ভব? আমার সাথে কথা আসলে একটা চার্চে যে গেছিলেন না, হাসপাতালে গেছিলেন, এটাই জানতে চাই আমি। হ্যাঁ, তারপরে তো ডাক্তার 1-to-1 কথা বলবে, বাট ফাইনালি উনি যে ওষুধটা উনি আপনার চিকিৎসা করে দিয়েছে। হ্যাঁ, ফাইনালি উনি যে ওষুধটা দিয়েছে, ওই ওষুধ আমি কোনো ফার্মেসিতে খুঁজে পাইলাম না। অনেক খুঁজে নিউ মার্কেট একটা ফার্মেসিতে পাইলাম, এবং ওটা খাওয়ার পর একদম কমপ্লিট। যে অসুখ অন্য কোনো ডাক্তাররা দীর্ঘদিন ধরে, সো देयर ইউ গো, ওনাকে মানে লেজেন্ডারি পর্যায়ে কেন ক্যালকুলেট করা? আমি তাকে লিজেন্ডই বলতেছি, কারণ একটা লোক এরকম পাইকারি ভাবে পেশেন্ট দেখে দিন শেষে প্রত্যেকটা লোকের চিকিৎসা প্রপারলি করছে, রাইট, প্রপারলি করছে। এবং আমি এখন কথা বলার সময় খুবই সতর্ক থাকি, কারণ আমার ইউনিভার্সিটির এক স্যার গত 3-4 দিন আগে আমাকে ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলছে, তুমি আমার নামে রেডিওতে কি বলছো? ঠিক আছে, আমি তো আকাশ থেকে বলছিলাম, কি বলছি মানে, তুমি বলো কি বলছো আমার নামে। কথা আমাদের লগ ফাইল চেক করে আমি বল চেক করে জানাবো, আমাদের লগার চেক করে জানাবো। তো এই মানে কি প্রসঙ্গে যেন দিন মোহাম্মদ স্যারের কথাটা আসলো, মগবাজার প্রসঙ্গে। মগবাজার প্রসঙ্গে। হ্যাঁ, মগবাজার দিন মোহাম্মদ স্যারের চাইতে আরেকটা কারণ আমার অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার প্রথম প্রেম। সিরিয়াসলি আমার প্রথম প্রেম, সে মগবাজারে থাকতো, রেড ক্রিসেন্টের অফিসের পাশে। ওই সময়ের কথা 688/C, এটা আমি বলতেছি 1997 সালের কথা। সরি 1993 সালের কথা। এটা তো বিফোর ক্রাইস্ট, এটা তো 1993। এবং লুক, ওই মেয়েটার গাড়ির নাম্বার ছিল ময়মনসিংহ ক 352, আর ওর বাসার নাম্বার ছিল 688/C। না, ময়মনসিংহ, ঢাকায়, মানে বেশ বড় লোকের মেয়ে ছিল, ওটা বলে নিতে হবে। এবং ও গাড়ির নাম্বার কেন ময়মনসিংহ ক 352 ছিল আমি জানি না। আর ওর বাসার নাম্বার ছিল 688/C। বাসার সামনে একটা বিরাট পুকুর ছিল, অসাধারণ সুন্দর একটা বাসা ছিল। এবং ওদের একটা মানে ওদের, আমার কেন জানি মনে হচ্ছে গাড়িটা, বাসাটা, পুকুরটা, এগুলো টানি প্রেমটা না। এবং কি বলে ওদের কি বলে স্যানিটারির ব্যবসা ছিল, ওই যে তোমার টাইলস ফাইলস এগুলোর ব্যবসা ছিল। এবং রনি ইন্টারন্যাশনাল, ওর ভাইয়ের নাম ছিল সিরামিক, রনি ইন্টারন্যাশনাল নামে একটা বিশাল দোকান ছিল মগবাজার মোড়ে। এখন এই দোকানটা দেখা যায় না।
যাই হোক, এই মেয়েটাকে আমি প্রথম ভালোবাসছিলাম এবং খুব সিরিয়াসলি ভালোবাসছিলাম, এবং আমি চাকা খাওয়ার পর আমার অবস্থা এত করুণ হয়ে গেছিল, আমি 3 বার সুইসাইডের অ্যাটেম্প নিছি। পরে ফাইনালি কাম ডাউন কইরা দেখছি যে মানে মোটামুটি 1 টেরাবাইট দুঃখ আমার পেটের ভেতর জমা হয়েছে, বুঝছো, পুরো 1 টেরাবাইট। সুইসাইডের অ্যাটেম্প নিছেন বলতেন আপনি 1 চামচ লবণ বেশি খাইছেন একদিন? না, সিরিয়াস মানে, এবং এই সুইসাইড নিয়ে আমি একদিন কথা বলবো, আমরা নিয়ে আসবো। আমি কান পেতে রই নামে একটা অসাধারণ অর্গানাইজেশন আছে, কান পেতে রই, অদ্ভুত একটা সুন্দর অর্গানাইজেশন। যারা রাত্রেবেলায় বা দিনের বেলায় মনে করো যে আমার অনেক কষ্ট, আমার কিছু কথা বলার আছে, তারা চাইলে একটা নম্বরে ফোন দিতে পারো। ফোন নাম্বারটা জানিয়ে দেন। ইনফ্যাক্ট নাম্বারটা সামথিং ভেরি গুড দ্যাট আমরা গুগল করে জানিয়ে দিচ্ছি, গুগল করে কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি। যাকে তুমি ফোন করবা সে ঘন্টার পর ঘন্টা তোমার কথা শুনবে, তোমাকে সাজেশন দেবে, এবং আমি সিরিয়াসলি বলতেছি যাদের মনে কষ্ট আছে তারা কান পেতে, আমি ওদেরকে নিয়ে আসবো। এবং জাফর ইকবাল স্যারের মেয়ে আমরা তো একজন সামবডি যে সিম্পলি দেয়াল হই হোক না কেন, আচ্ছা কান পেতে রয়ের নাম্বারটা বলে দেই, ওই যে ইয়েতেই আছে, এরকম লোকের অভাবেই কিন্তু মোস্ট সুইসাইড, ওই যে ওয়ালে আছে, ওয়াল পোস্টে আছে, ওই যে না, কাভার ফটো যাই দুপুরে যাও, হ্যাঁ কাভার ফটোতে আছে। সেটা হচ্ছে কান পেতে রয়ের শিডিউল হচ্ছে রবিবার থেকে বুধবার দুপুর 3টা থেকে রাত 9টা, হচ্ছে ওদের ফোন দেওয়ার সময়, এবং বৃহস্পতিবার দুপুর 3টা থেকে ভোর 3টা। ঠিক আছে, রবিবার থেকে বুধবার দুপুর 3টা থেকে রাত 9টা, এবং বৃহস্পতিবার দুপুর 3টা থেকে ভোর 3টা। আমি ওদেরকে 2 বার ইন্টারভিউ করছি। ফেসবুক পেজ থেকে আমরা বলছি তো, আমাদের ফেসবুক পেজটা ইনফ্যাক্ট আমরা জানিয়ে দিই, পেজ অ্যাড্রেস। হ্যাঁ, পেজ facebook.com/kan KAN.PETE পেতে .ROI রই। আচ্ছা, ওদের নাম্বারটা হচ্ছে 01779554391, 01779554392, 01688709965, 01688709966। আচ্ছা, এই নাম্বার সবাইকে কনফিউজ না করে আমরা আপাতত দুটো নাম্বার আমাদেরকে বলে দিচ্ছি। সো দ্যাটস বেসিক্যালি 01779554391 কিংবা 92। আপাতত এই দুটো নাম্বার, এবং আমরা ওদের ফেসবুক পেজের নাম্বারগুলা আমাদের পোস্টেও দিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি, এবং ওনাদের ফেসবুক পেজ অ্যাড্রেসটা জানিয়ে রাখছি সো দ্যাট আপনারা ফার্দার ডিটেইলস জেনে নিতে পারেন। আমি এই দুইটা মেয়ে, মানে এটা শুরু করেছে হচ্ছে জাফর ইকবাল স্যারের মেয়ে ইয়াসিম ইকবাল। ও এটার কি বলবো, ওর এটা আইডিয়া। ও হচ্ছে বোস্টনে পড়াশোনা করে, এবং ওর বোধহয় পড়াশোনার একটা অংশ এই কাজটা, এবং ওরা অল্প কয়েকটা মেয়ে মিলে এই কাজটা চালায়। এবং ওদের মানে ফান্ডিং এর সমস্যা আছে, এর জন্য ওরা দিনরাত 24 ঘন্টা সপ্তাহে 7 দিন সার্ভিসটা দিতে পারছে না। বাট যতটুকু দেয়, সিরিয়াসলি ওদের সাথে আমি নিজে কথা বলে খুবই আরাম পাই। তোমরা তো পাগল হয়ে যাবো ওদের সাথে কথা বলে, ফোন দিয়ে ফাটায় ফেলো, দরকার ওরা টাকা ধার করে এনে আপনাকে ফোন করে মানুষের সময় হইলে তারপরে না, মানে না সময় হবে, কারণ আমরা তো সবার কল নিতে পারি না। Why do you think মঙ্গলবারে এবং শুক্রবার রাত্রিবেলা সুইসাইড রেটস এত কম? না, সেটা because you're available here. এটা স্ট্যাটিস্টিক্যালি আমি যদিও গবেষণা করিনি, আমি প্রিটি শিওর করলে এটাই বেরিয়ে আসবে। আমার তাই মনে হয় যে আমি আমাদের এই শোতে একবার বলছিলাম যে আমাদের বাংলাদেশে অনেক ধরনের বা সারা পৃথিবীতে অনেক ধরনের রেস্টুরেন্ট বা হোটেল থাকে না, মোটেল থাকে না, আমাদের একটা মোটেল থাকা দরকার, কথা বলা, যেখানে গিয়ে আমরা সমস্ত দুঃখী মানুষরা যাবে এবং গিয়ে বলবে যে আমি দুঃখী, সাথে সাথে রিসেপশনে চাবি দিয়ে দেবে, স্যার আপনার দুঃখ কি পরিমাণ? আমার দুঃখের পরিমাণ 16 গিগাবাইট, ওকে বলে একটা সিঙ্গেল রুমে চাবি দিয়ে দিবে, স্যার আপনার দুঃখের পরিমাণ কি পরিমাণ? আমার দুঃখের পরিমাণ 1 টেরাবাইট। ওরা একটা 16 গিগাবাইট দুঃখ সাথে নিয়ে আসলে রুম নাম্বার 207 এ চলে যাও, প্রথম 3 জন সাবস্ক্রাইবার পাচ্ছেন সাথে 15 মেগাবাইট সুখ একেবারে ফ্রি। এক্স্যাক্টলি। আমি টেলকোগুলা কি বলবো, টেলকোর কেউ যদি এটা শুনে থাকেন, সিরিয়াসলি আপনারা প্যাকেজ ছাড়েন, যে যার যত দুঃখ, যত গিগাবাইট দুঃখ, সাজেদার আইডিয়া, সাজেদার আইডিয়া, যে যার যত গিগাবাইট দুঃখ, আপনারা সেই গিগাবাইট অনুযায়ী ইন্টারনেট প্যাকেজ ছাড়েন, প্যাকেজ জমে যাবে। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি আমির হোসেন বলছিলাম। কে বলছিলেন? আমির হোসেন। হ্যাঁ ভাই, আমির হোসেন বলেন। ভাই, আপনার অনেক বড় একজন ফ্যান আমি, তো আপনার সাথে যদি কথা না বলতে পারি, অনেক বড় ফ্যান, বলেন তো। বুঝলাম না, কি বললেন? উনি বলছেন উনি আপনার এত বড় ফ্যান, আপনার সাথে কথা না বলতে পারলে কি করে? বড় একজন ফ্যান, বুঝছেন?
এত বড় একজন ফ্যান আমি আপনার, যদি একদিন কথা না বলতে পারি তাহলে কেমন বলেন তো? অবশ্যই আজকে বলেন। 600 বারের পরে আর হিসাব করি না ভাই, 600 থেকে 700 এর ভিতরে হবে, এতগুলো কল দিচ্ছি তারপরে পাইছি। আহারে আপনি অবশ্যই কালকে নাক কান গলা বিশেষজ্ঞের মতো যদি আঙুল বিশেষজ্ঞ থাকে, আঙুল হাত পা, তাহলে তাকে দেখাবেন। কারণ 600 বারের বেশি মোবাইল টিপলে আঙুল 12টা বেজে যাওয়ার কথা। একটি আঙুল ফ্রি। বিদেশ থেকে একটা বেকার বিশেষ বাংলাদেশ আইছি, এখন আমরা হলো কথা কইতারি না, এটা তো খুব খারাপ। আচ্ছা না ভাই, কথা বলেন, মন খুলে কথা বলেন, এটা কথা বলারই জায়গা। তাই আপনার কি অবস্থা আছেন? আপনি ভালো না? আমি খুবই ভালো আছি এবং আমার সারা জীবন তো মানুষের কাছ থেকে অনেক কিছু চাইলেন, আপনি অনেক কিছু নিলেন, কাউরে তো কিছু দেন নাই। আমি আপনার কাছে একটা জিনিস চাবো, যদি দেওয়ার মতো তাহলে কোন দিবেন নি? অবশ্যই দিব, বলেন কি চাই। এত ফ্ল্যাট আপনার, এত ফ্ল্যাট, সবকিছু বুকিং হয়ে গেছে, কোনো ফ্ল্যাট তো খালি না। আমার মনের ভিতরে ভাই শুধু একটাই ফ্ল্যাট আছে, এবং এইটা মনে করেন একটা ফ্ল্যাটের যে কয়টা দরজা থাকার দরকার আছে সবগুলো দরজা খোলা। আচ্ছা, কিন্তু এই ফ্ল্যাটটা এখনো পূরণ হইতাছে না। আপনি একটু হেল্প করেন আমারে প্লিজ। আচ্ছা, আপনার নাম কি বললেন ভাই? আমার নাম আমির হোসেন। আমির ভাই, আমি আপনাকে বলি, আমির ভাই এবং আমির ভাইয়ের মতো যেসব পুরুষকুল অনেকে আমাদেরকে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে ভাই আমার জীবনে কোনো গার্লফ্রেন্ড নাই, আমাদেরকে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দেন। আবার অনেকে স্পেসিফিকলি বলেন আমির ভাইয়ের মতো অনেক ভাই যে আমি সাজেদাকে পছন্দ করি, কিন্তু ওকে আমি বলতে পারতেছি না, আপনি একটু সাজেদাকে বলে দেবেন যে আমি তাকে পছন্দ করি। হ্যাঁ, আমির এবং তার মতো আমিরের মতো যে ভাই ও বোনেরা, ভাইওরা রয়েছে, বোনেরা কোনোদিন এসব রিকোয়েস্ট করে না, তাদেরকে বলি তোমার বুকের ফ্ল্যাটের দরজা খালি, রুম খালি, খুবই ভালো কথা। তুমি যদি নিজের ভালোবাসার কথা নিজে সাহস করে কোনো মেয়েকে বলতে না পারো, কোনো মেয়েকে কিডন্যাপ করে তুমি কিভাবে আশা করো যে আরেকটা মেয়েকে কিডন্যাপ করে আমরা তোমার রুমের ভিতর ঢুকাই দেব? না, ওনার প্রবলেম হচ্ছে রুম আছে, মেয়ে নাই, মেয়ের ব্যবস্থা করে দেন, উনি বলে দিবে পাত্রী চাই। তুমি এখনই রাস্তায় বের হও, এখনই রাস্তায় বের হয়ে হাঁটা শুরু করো, 1 মাইল হাঁটলে তুমি অন্তত 3টা মেয়ে দেখতে পাবা, যে কাউকে বলো। বা যদি মনে করো রাত ইজ নট দি প্রপার টাইম ফর ইয়োর হান্ট, দিনের বেলা বের হও, আশেপাশে বাসায় লুক, তোমার মেয়ে দরকার, লুক তোমার কিন্তু মানুষ দরকার না, বা মনের সঙ্গী দরকার, তোমার ইউ নিড জাস্ট এ গার্ল। সো খোঁজা শুরু করে, এবং এটা গার্ল মেধা থাকলে মেয়ে পাবে। এক্স্যাক্টলি, মেধা থাকলে না, মানে জাস্ট তোমার মনে, তুমি যখন অ্যাপ্রোচ করবা, লুক তুমি যদি সামনে দেখো যে তুমি ধরো এখন রাত্রেই বের হলো বা কালকে ভোরবেলা বের হলো, দেখলা যে বলদা গার্ডেনে হাঁটতেছে, কি বলে ঐশ্বরিয়া রায় হাঁটতেছে, বলো দাঁড়তেছে, তুমি ভয় পাও না যে ঐশ্বরিয়া রায় আমি তাকে প্রপোজ করবো। লুক, ঐশ্বরিয়া রায়কে তুমি মন খুলে প্রপোজ করবা, ঐশ্বরিয়া রায় আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি। কেন প্রপোজ করবো আমি বলি, তুমি যেমন মনে মনে ঐশ্বরিয়া রায় টাইপের একটা মেয়েকে খুঁজছো যে দেখতে সুন্দরী, গুণবতী, হ্যান ত্যান, ঠিক ঐশ্বরিয়া রায়ও এমন একটা ছেলেকে খুঁজছে যে দেখতে সুন্দর, না যে দেখতে সুন্দর এবং যার সবকিছু আছে। কাজেই তুমি যদি মনে করো যে তুমি ঐশ্বরিয়া রায়ের যোগ্য, তুমি হয়তো দেখতে সুন্দর না, কিন্তু তোমার ভেতর এমন কোন স্পেশালিটি আছে যেটাতে সারা বিশ্ব চমক লাগানো সম্ভব। না না না, সে দেখতে ডেফিনেটলি সুন্দর, বাট বিউটিফুল টু ইন দি আইজ অফ দ্য বিহোল্ডার। জাস্ট অপেক্ষা করো কার চোখে সেই মানে সেই সৌন্দর্যটা ফুটে ওঠে। তার আগে প্রতিটা মানুষ সুন্দর, এভরিবডি এক্স্যাক্টলি, প্রতিটা মানুষ সুন্দর। তার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার মনের কথা ম্যানিফেস্ট করতে হবে, সবাইকে দেখাতে হবে যে আমি ভালোবাসি, ভালোবাসতে চাই, আমি ভীষণ একা। কারণ তুমি যদি না কাঁদো তাহলে কেউ তোমার দিকে তাকাবে না। তুমি তোমার কান্নাটা মানে সিরিয়াসলি, আমি রেডিওতে অনেক, আমি যেদিন সিরিয়াসলি এই শোটা হচ্ছে আমার জন্য ক্যাথারসিস সাজেদা। আমার সারা সপ্তাহে যতই থাকে ফ্রাস্ট্রেশন থাকে, আমি বললাম না স্ট্রেস থাকে, এই যে আমি এখানে একদম স্ট্রেস রিলিফ করে দেব। আমি কোনো কথা বলতে লজ্জা করি না, আমার টাকা পয়সার সমস্যা থাকলে আমি বলি। আমার ব্রেকআপের এটা কমপ্লিমেন্ট ছিল। এবং আমি যখন ধাক্কা খাই কোনো মেয়ের কাছ থেকে, আমি সেখানে হাওয়া করে কান্নাকাটি করি। তার মানে কি আপনি বাসে চলাফেরা তার মানে করেন না? বাসে উঠলে তো ধাক্কা টুক্কা খাওয়ার চান্স পুরাপুরি, মানে ভয়াবহ। আমি মানে, এবং আমি মানুষ হিসেবে খুব স্যারেন্ডার প্রবণ, মানে আমি স্যারেন্ডার করতে পছন্দ করি, এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এটা একটা বড় গুণ যে তুমি স্যারেন্ডার করো। দিন শেষে স্যারেন্ডার করা, ঠিক আছে, মাথা উঁচু করব, কিন্তু দিন শেষে একজনের কাছে স্যারেন্ডার করতেই হবে। সেটা নিজের কাছেই হোক, নিজের প্রিয় মানুষের কাছেই হোক, কিংবা অস্তিত্ব নাই, আমি দেখতে পাচ্ছি না কোনো একটা বিশ্বাস, তার কাছে স্যারেন্ডার করা হোক। আত্মসমর্পণের আরেকটা অর্থ হচ্ছে শান্তি। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে সাজেদা এবং আমি রবি। এবং আমরা কি যেন বলছিলাম সাজেদা?
আমরা বলছিলাম আই লাভ ইউ। আমরা কি নিয়ে যেন বিরতির আগে আসলে সেটা তোমার এই মুহূর্তে খেয়াল না থাকাটাই স্বাভাবিক, বিকজ ইউ আর স্টারিং এন্ড উগলিং এট পিকচার্স অফ ইয়াং প্রিটি গার্লস। না এটা আমি করতেছি না, এটা করতেছে জাহিদ। এবং কি জাহিদ তো ফোন দিচ্ছ? খালি এসে দুনিয়ার যত সব ডিস্ট্রাকশন যত তৈরি করা যায়। ফোন দাও ফোন দেওয়ার পর সাজিদা তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করো, আমি উত্তর দিতে চাই। আপনি উত্তর দিতে চান? আমি বলতেছিলাম যে ইয়ের কথা কি যেন বলে। আপনার বয়স কত? না আমার বয়স হচ্ছে 36। আসল বয়স কত? আসল বয়সই 36। আঙ্কেল আন্টির বিবাহ মানে কোন সালে? এই টাইম বলতে পারবো না এক্স্যাক্টলি, বাট অফ কোর্স বলতে পারবো না, এটা বললেই তো তারপর বাকিটা। না এটা হচ্ছে ডেফিনেটলি তোমার 72-3 এই দিকে হবে। এখন মোটামুটি কুইক একটা অঙ্কের হিসাব করে চালাই দিলা, ঠিক আছে যাও, আজকের মতো ছেড়ে দিলাম, কারণ আজকে আমারও মন খারাপ, তোমারও মন খারাপ। মন খারাপের একটা ব্যাপার আছে। মন খারাপ থাকলে কি করতে হয় বলো তো? একজন অবশ্য এক এক রকম। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমার মন খারাপ থাকলে আমি মোটামুটি মানে দেখা যায় কিছুক্ষণ জ্ঞান করি, হাইয়েস্ট 5 থেকে 10 মিনিট, তারপরে হঠাৎ করে ওই যে মনে পড়ে যে what the hell am I doing। এটা চালাইতে থাকলে ওই যে আহার নিদ্রা ভয়ের সাথে আমি মন খারাপ জিনিসটাও অ্যাড করি, যত বাড়াও তত হয় এটা। I remind myself that এই লুপে পড়ে না থেকে I might as well create a reason যেটা থেকে মন ভালো না হওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। এবং সেটা যদি মঙ্গল বা শুক্রবার হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই, কিসের মন খারাপ গোষ্ঠী। আমি একটা সাইট দিতে চাইছিলাম এবং সাইটটা ডোমেইনটা কেনা হয়ে গেছিল, পরে যেটা হচ্ছে আমি অবশ্য হারাই ফেলছি। সেটা হচ্ছে অ্যামাজনে যেমন মানুষ প্রোডাক্ট বিক্রি করে, এটা একটা সাইট হবে অ্যামাজনের মতো, যেখানে মানুষ তার দুঃখ সেল করবে, যে আমার একটা দুঃখ আছে বলে সে দুঃখটা বলবে যদি বলার মতো হয়। If only you could প্লেস আ ভ্যালু অন ইমোশনস, তাহলে তো এবং এই দুঃখ চাইলে আমি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস নিয়ে তো টানাটানি হইতো না, ঠিক আছে। তারপর আমি ধরো একজনের দুঃখ হচ্ছে যে তার কোনো পেট মারা গেছে বা তার পেট হারা গেছে। আমার দুটো আদরের বাচ্চা আছে, আমার দুটো ছোট্ট বিড়াল আছে, একটা খুব ছোট না, একটার ওজন 35 কেজি। আচ্ছা 35 কেজি? হ্যাঁ বিড়াল আমার চাইতে মাত্র 5 কেজি কম। এবং আমার জানের টুকরা দুটো, দে আর লিটারালি মাই চিলড্রেন। হ্যাঁ ধরো কারো পেট অসুস্থ, অথবা কারো চাকরি চলে গেছে, অথবা কারো শো বন্ধ হয়ে গেছে, অথবা কারো গার্লফ্রেন্ড চলে গেছে, তারা তাদের এই কষ্টের কথাগুলো সাইটে লিখবে এবং আমরা ওই কষ্টটা কিনে নেব। যে কোনো কষ্ট অ্যাপার্ট ফ্রম মৃত্যু ঘটিত কোনো কষ্ট ছাড়া যে কোনো কষ্ট নিয়ে, ডেথ যে আগেই বলেছি ইনএভিটেবল, একটা কষ্ট আমাদের সবাইকে ওটা মেনে নিয়ে, বাবা মায়ের মৃত্যু মেনে নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয়। এর থেকে বড় সন্তানের মৃত্যু নিয়ে অনেককে বেঁচে থাকতে হয়। এক্স্যাক্টলি। আমি একটা অসাধারণ গান শুনছি, আমি এই গানটা সাজিদা তোমাকে শোনাতে চাই। সেটা হচ্ছে আর্টিস্টের নাম আমি পুরোটা বলতে পারবো না, অর্ধেক বলতে পারবো। সেটা হচ্ছে কৌশিকী দেশিকান। সে একটা গানে কণ্ঠ দিছে, দুইটা মানে রবীন্দ্রনাথের একটা গান বধূ মিছে রাগ করো না, খুবই ফেমাস একটা গান, কিন্তু দেশিকান এটার মধ্যে এক ধরনের নতুন ফ্লেভার নিয়ে আসছেন। এটা হচ্ছে রাগ সঙ্গীত এবং অরিজিনাল গান রবীন্দ্রসঙ্গীত, দুইটা মিলে একটা অসাধারণ কম্বিনেশন দাঁড়াইছে। এবং এই গানটার প্রতি আমি এতখানি অ্যাডিক্টেড হয়ে গেছি, আমি বোধহয় 70,000-এর ওপর শুনছি গত এক সপ্তাহে। সারা দিন রাত 24 ঘন্টা এই গানটা শুনছি এবং এই গানটা আমি গান একটা জিনিস একবার যদি মনে গেঁথে যায়, ইটস ভেরি ডিফিকাল্ট টু লেট গো। এবং এই গানের লিরিকগুলো অসাধারণ। রবীন্দ্রসঙ্গীতের লিরিকগুলো এমনিতে অসাধারণ হয়, কিন্তু রবীন্দ্রনাথ খুব ছোট্ট কথায় কিছু বড় বড় ফিলিংস এর কথা বলেছেন। যেমন বধূ মিছে রাগ করো না, মম মন বুঝে দেখো মনে মনে, আমার মনটা তুমি মনে মনে বুঝে দেখো, মনে রেখো আমাকে তুমি মনে রেখো, করো করুণা আমাকে করুণা করো। সে তার বউয়ের কাছে করুণা চাচ্ছে লোক। তারপরে পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারে। মানে আমি তোমার সামনে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, নিজেকে ধরে রাখতে পারবো না, এই জন্য আমি লুকিয়ে বেড়াই, পালিয়ে বেড়াই। মুখে হেসে যাই, মনে কেঁদে চাই, সে আমার নহে ছলনা। আমরা প্রত্যেকটা মানুষ একটা মাস্ক নিয়ে থাকি, আমরা মুখে হাসি কিন্তু ভেতরে কাঁদি, বাট উই আর নট ভণ্ড। হ্যাঁ, রবীন্দ্রনাথের লেখা, এবং আমরা তাকে কত প্রাচীনপন্থী ভাবি। দিনেকেরও দেখা তিলেকেরও সুখ, ক্ষণেকেরও তরে শুধু হাসি মুখ, পলকের তরে থাকে বুক ভরে চিরজনমের বেদনা। এক পলকের দেখা, কিন্তু এক পলকের যে পুরা বেদনাটা সেটা হচ্ছে চিরজন্মের বেদনা, এত বেশি সেটার ভলিউম, এত হাই। তারই মাঝে কেন এত সাদাসাদি, অবুঝেও আধারে কেন মরি কাঁদি,
দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা। প্রত্যেকটা মানুষের মনের কথা এটা, যে আমরা এত দৌড়াদৌড়ি করি, এত ছোটাছুটি করি, দিন শেষে একটা বিফল বাসনা, দুঃখ বাসনা, কামনার খুব কাছাকাছি একটা শব্দ, একটা বিফল বাসনা নিয়ে আমরা রাত্রে বিছানায় ঘুমাতে যাই। কাজেই বধূ মিছে রাগ করো না। এই গানটা আমরা শুনবো। এই গানটা শুনবো হচ্ছে এক ধরনের কি বলবো, এক ধরনের ফিউশনের মধ্যে দিয়ে দুর্দান্ত একটা ফিউশন করছে কৌশিকী। আমরা তো কৌশিকী দেশিকানকে এই জন্য ধন্যবাদ জানাতে হয়, এবং পারলে তোমরা এই গানটা শুনে দেখো। জাহিদ, আমি এই গানটা চাই এখনই তুমি প্লে করো। সাজেদ, আমি জাস্ট একটা সরল স্বীকারোক্তি দিতে চাই। আমি 2005 সাল পর্যন্ত আমি রবীন্দ্রনাথের মোটেও ভক্ত ছিলাম না। পড়তাম আমার কাছে একজন কবি মনে হতো, বেশি কিছু মনে হতো না। এটা সবার স্টোরি, জানো। হ্যাঁ, তারপর 2005 আমার কাছে তখন বিখ্যাত মানুষ হচ্ছে আইনস্টাইন, লিওনার্দো দা ভিঞ্চি। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে প্রতিটা লোকের সম্পর্ক এরকমই, লাভ হেট রিলেশনশিপ, এবং ইটস অ্যাকচুয়ালি হেট লাভ। উনি হচ্ছেন দই বড়ার মতো, অ্যাকোয়ার্ড টেস্ট, কিন্তু একবার লেগে গেলে খবর আছে, নেশা। পরে আমি একবার ওই বছর আমার সুযোগ হয়েছিল ফ্লোরেন্সের একটা মিউজিয়ামে যাওয়ার, যেখানে হচ্ছে আর কি বলে লিওনার্দো দা ভিঞ্চির অরিজিনাল পেইন্টিং। তুমি নিজে গেছিলে? হ্যাঁ, আমি নিজে গেছিলাম ফ্লোরেন্সের, এবং আমার সাথে একটা গাইড ছিল যে ওইখানকার কি বলবো আর্টের স্টুডেন্ট বা চারুকলা ছাত্রী বলতে পারি। সে আমাকে লিওনার্দো দা ভিঞ্চির কিছু পেইন্টিংস দেখাচ্ছিল, স্পেশালি একটা পেইন্টিংস দেখাচ্ছিল একটা চার্চের। তুমি কি সিস্টিন চ্যাপেলের কথা বলতেছো? হ্যাঁ, সিস্টিন চ্যাপেল সব দেখা হয়েছে আমার। তো ওই চার্চে অর্ধেক হচ্ছে এক রঙের, বাকি অর্ধেক আরেক রঙের, কারণ কি বন্যার সময়। টকিং অ্যাবাউট দ্য সিস্টিন চ্যাপেল, মাইকেল অ্যাঞ্জেলোর তোমার দ্য ফেমাস কার্ভিং বাই দ্য নেম অফ, হ্যাঁ, বাট ওটার নাম হচ্ছে তোমার ডেভিড ভার্সেস গোলায়াথ, যেটা সিলিং এ করা কারুকার্য করা। এবং আমি তোমাকে আরেকটা মজার তথ্য দেই, I've been there too. Yes, I finally found something common in with you, thank God. তো আমি ফ্লোরেন্সে গেছি টোটাল 4 বার। আমার এত পাগলের মতো ভালো লাগছে। আমার 2টা প্রিয় শহর, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে ফ্লোরেন্স। তা আমি যখন আমি খুবই আগ্রহী লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে জানতে, এবং আমি যে পণ্ডিতের কাছেই যাই লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে জানতে, সেই পণ্ডিতই আমাকে বলে, তুমি লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে জানতে চাচ্ছ, তুমি কি রবীন্দ্রনাথ সম্পর্কে জানো? তোমাদের এখানে তো একজন মহাপ্রতিভাধর ব্যক্তি ছিলেন, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যে অলমোস্ট লিওনার্দো দা ভিঞ্চি সমতুল্য, তার কাছাকাছি মেধাবী। আমি সেটা হতভম্ব হয়ে গেছি। তারপরে আমি প্রথম ইটালিয়ান ভাষায় এবং ইংরেজি ভাষায় প্রথম রবীন্দ্রনাথের কিছু সিম্পল কিছু গানের কথা শুনি, এবং আমি রবীন্দ্রনাথের এই লিরিকগুলা, আমার প্রত্যেকটা দিনের প্রেরণা হচ্ছে রবীন্দ্রনাথের কোনো না কোনো গানের লিরিক। একটা ছোট্ট লিরিকের মধ্যে ধর, এমনও দিনে তারে বলা যায়, যে বর্ষার যে গানটা আছে, এমনও ঘন ঘর বর্ষায়, ঠিক আছে, যে কথা তুমি অনেক দিন ধরে চেপে রাখছো, কাউকে বলতে পারতেছো না, এবং অনেকে শুনতে চাইছে সেই কথাটা। সাজে, তোমার দুঃখ কিসের, কোন কথা তো তুমি চেপে বেড়াচ্ছ? অনেকে কিন্তু অফার করে, বলো, আমাকে বলো, বাট তোমার হৃদয় কখনো সাড়া দেয় নাই। কিন্তু যেই সময় তোমার মনে হয় এক্স্যাক্টলি এই সময়টা আমি আমার সমস্ত মনের দুঃখ কষ্ট ঢেলে দেব, একটা বিশেষ মুহূর্ত আছে, এবং আমাদের সবচেয়ে প্যাথেটিক সময়টা হচ্ছে সেই মুহূর্তে সেই ঢেলে দেওয়াটা নেবার মতো কেউ থাকে না। এমনও দিনে তারা বলা যায় গানটা এক্স্যাক্টলি সেই থিমের উপর, অদ্ভুত একটা সুন্দর। There is a reason why the Caucasian race offered this man the title of knighthood, sir. কারণ আছে নিশ্চয়ই, এবং তাকে গ্রেট ফিলোসফার বলা হয়। এবং রবীন্দ্রনাথ আমরাই হচ্ছে ছাগল পাগল, যে আমাদের সেটা রিয়েলাইজ করতে এত সময় পার হয়ে গেছে। এবং আমাদের কি বড় ভাগ্য, দেখো আমরা বাংলায় কথা বলি, রবীন্দ্রনাথ তো বাংলায় লিখে গেছেন, আমাদের তো ট্রান্সলেট করে বা ট্রান্সলিটারেট করে পড়তে হচ্ছে না। এটা আমাদের আগে বাংলা ভাষাভাষী যারা, আমাদের আগে সেটা ইংরেজগুলা আবিষ্কার করে, এই কারণেই বেটাদের টাকা বেশি, টাকা বেশি। এবং একবার আইনস্টাইন আর রবীন্দ্রনাথের দেখা হয়েছিল, এবং দেখা হওয়ার পর রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করছে আইনস্টাইন কেমন। রবীন্দ্রনাথ বলল, আমাকে তাকে মোটেও বিজ্ঞানী মনে হলো না, মনে হলো সে একজন কবি। আইনস্টাইনকে জিজ্ঞেস করলো হলো রবীন্দ্রনাথ কেমন, তাকে তো মোটেও আমার কবি মনে হলো না, মনে হলো একজন বিজ্ঞানী। Men of art, men of science, it's all the same thing. আমি একটা শো করবো হচ্ছে রবীন্দ্রনাথের 10টা গানের ওপর, কারণ যে গানগুলো আমরা অনেকবার জীবনে শুনছি, যে গানগুলোর ভেতরে আমরা কখনো ঢুকতে পারি, শুনেও শোনা হয়নি। তাকানো এবং দেখার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা তাকাই কিন্তু দেখি না, ঠিক আছে? অলরাইট, ছোট গল্পের মতো হইয়াও হইল না শেষ, ওইখানে লেটস টেক আ পজ। ছোট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসছি, এবং ফিরে আসবো আমরা একটি গান সহ করে। সবাই ডেফিনেটলি গানটা খেয়াল করে শুনবেন। এই গানটা রবি ঠাকুরের মতোই আরেকজন খুব স্পেশাল আর্টিস্ট সিমিলার মনের কথা প্রকাশ করেছেন, তবে দিস টাইম ইংরেজিতে। স্টে টিউনড। মেন্টোস বাতি
বাতি জ্বালাও মেন্টোস বাতি জ্বালাও ফ্যাক্ট ফিকশন বাই ম্যাজ লেঞ্জার শোনালাম আপনাদের সবাইকে। হোপ ইউ গাইজ লাইকড ইট। এটা ছিল ফেথ ফ্যাক্ট অ্যান্ড ফিকশনের খোঁজে আমাদের all the things we find out, all the things we want to find and all the things we don't, সেটার সাথে একটি রিয়ালিটি চেক, বাট at the end of the day সেই লঙ্গিং সেই হোপটা ভিতরে মনে রেখে অনলি অন মেন্টাস বাতি জ্বালা। ওর সঙ্গে রয়েছেন রবি ভাই এবং আমি তো আছি ওনার উদয়। বাট সাজিদ এই গানটার জন্য অনেক ধন্যবাদ। তুমি কি একটু ছোট্ট করে বলবা এই গানটার কনটেক্সটটা? মানে গানটার কনটেক্সট হচ্ছে ম্যাজ লেঞ্জার ইজ মানে ক্যানেডিয়ান স্ট্রাগলিং আর্টিস্টই বলা যায় এবং অনেকটা মিউজিক আর্টস ক্রাফটসম্যানশিপের সাথে আপনার সম্পৃক্ততা থেকে যে একটা কষ্ট স্ট্রাগল সবাইকেই ফেস করতে হয়, সেই স্ট্রাগলের হাতেই অনেকটা 3.5 বছরের ডটারের সে বেসিক্যালি কোনো একটা চিকিৎসা না করাতে পেরে হি হ্যাড টু লুজ হিজ চাইল্ড এবং সেই সন্তানের মৃত্যু মেনে না নিতে পেরে তার সেই মৃত্যুর 1 মাসের মধ্যে তার ওয়াইফের যে তার হাই স্কুল সুইটহার্ট ছিলেন তার সুইসাইড, সেই সুইসাইডের ইমিডিয়েট পরপরই গানটা লেখা কম্পোজ করা। মজার বিষয় হচ্ছে যে এর আগ পর্যন্ত তাকে কেউ চিনত না। গানটা বিকামস আ ম্যাসিভ কমার্শিয়াল সুপারহিট, বাট এই কমার্শিয়াল সাকসেসটা কিন্তু তার প্রথম সিঁড়ি ছিল যেটাকে ব্যবহার করে সে ফাইনালি এতদিন ধরে মিউজিক চর্চা করা, এই আর্টস, এই যে আমরা এতক্ষণ এত বড় বড় কত মানুষের কথা বললাম, এরা প্রত্যেকে কিন্তু নিজ নিজ ফিল্ডে খুব কষ্ট করে স্ট্রাগল করে, কারণ এগুলো স্টেরিওটাইপ ফিল্ড না, এগুলো ক্লেরিক্যাল জবস না, ইজিলি অ্যাভেলেবল না, এখানে উঠে দাঁড়াতে হলেও সেরকম কষ্ট করে শাইন করতে হয়। সো অ্যাকচুয়ালি দিন শেষে সেই সাকসেসটা তার জন্য ইট মেন্ট নাথিং টু হিম, বিকজ তার জন্য লাইফে ওই তো ফেইথের খোঁজে সে ঘুরে বেড়াচ্ছে, কারণ দিন শেষে ফেইথ সে পাক আর না পাক, ফ্যাক্ট সে জানে একটাই, সেটা হচ্ছে যে তার হ্যাপিনেস, তার যে সুখের খোঁজে সে একদিন ঘুরে বেরিয়েছে, হোপিং দ্যাট তার মিউজিক একদিন ওয়ার্ল্ড শুনবে, অ্যাপ্রিসিয়েট করবে। Now that the world has listened to it, is appreciating it, it's not worth anything anymore, because যাদের তার মিউজিককে ভালোবাসা, যাদের ভালোবাসাটা তার কাছে সব থেকে ম্যাটার করতো, যখন দুনিয়ার কেউ তার গান শোনেনি, সেই মানুষগুলোই তার লাইফে আর নাই। সো তো তার লাইফের ফ্যাক্ট হচ্ছে ওইটাই যে হ্যাপিনেসের খোঁজ, সাকসেসের খোঁজ, শান্তির খোঁজটা উইল অলওয়েজ বি আ ফিকশন। মানুষের জীবনের সবচেয়ে বড় প্যারাডক্স এটাই, ঠিক আছে? সেটা হচ্ছে যে মানে আমরা এটা অনেক সময় বুঝি না, বাট আমি বলবো যে আমাদের লিসেনাররা ম্যাক্সিমাম অল্প বয়সী, এর মধ্যে যদি একটু বেশি বয়স আমার মতো বুড়ো যদি কেউ থাকো, তাহলে একটু চিন্তা করে দেখো যে মানুষের প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা চাওয়া কোনো না কোনো দিন পূরণ হয়, কিন্তু প্রত্যেকটা স্বপ্ন এবং চাওয়া এত দেরি করে পূরণ হয়, তখন সেটার আর মানে মানুষ যেটা চায় সেটা সে এক সময় পায়, কিন্তু এমন সময় সে পায় যখন সেটার কোনো প্রয়োজন থাকে না। যেমন খুব ছোটবেলায় আমার খুব ইচ্ছা ছিল যে আমি খাবো, তখন একটা আইসক্রিম পাওয়া যেত 2 টাকা দামের, লাল টকটকা একটা আইসক্রিম, কাঠি, ওই যে কাঠিতে বরফ গোলা ওই টাইপের, মানে ওটা খাওয়ার জন্য, মধু আইসক্রিম বলা হতো এটাকে, ওটা খাওয়ার জন্য আমি পাগল ছিলাম। কিন্তু আমার কাছে 2 টাকা প্রায় সময় থাকতো না, মানে কালে ভরতে হয়তো 2 টাকা আমি পাইতাম ওই আইসক্রিমটা খাওয়ার জন্য। তো একটা সময় মানে এখন আমি প্রচুর 2 টাকা দামের আইসক্রিম কিনে খেতে পারি, কিন্তু এখন আমার খেতে ইচ্ছা করে না। এক আইসক্রিম আমি অসম্ভব অপছন্দ করি। 2, 3 নম্বর হচ্ছে আমার টনসিলের সমস্যা আছে। 4 নম্বর হচ্ছে আমার আর মানে আমার এই ছোটোবেলার সেই চাওয়াটা এবং সেই চেয়ে না পাওয়ার বিষয়টা, যে কষ্টটা, সেই কষ্টটা এখনও রয়ে গেছে, কিন্তু সেই কষ্টটার মধ্যে একটা ভালো লাগা আছে। হ্যাঁ, আমি আবার একটা কথার কথা, আমি একটা মেয়েকে মানে আমি আমার স্বীকার করতে দ্বিধা নাই, আমি একবার নামাজে বসে দোয়া করছিলাম যে হে আল্লাহ, সুমির সাথে যেন আমার বিয়ে হয়। সুমি ছিল আমি যে কলোনিতে থাকতাম, সোনালী ব্যাংক কলোনি, মতিঝিল সিনেমা হলের পিছনে, মধুমিতা সিনেমা হলের পিছনে, ওইখানে সুমি ছিল হচ্ছে আমার এক বড় ভাইয়ের গার্লফ্রেন্ড বা সুইটহার্ট। বাহ, আমার এক বড় ভাইয়ের সুইটহার্ট। এবং সেই সময়কার রীতি অনুযায়ী প্রেম হতো হচ্ছে মেয়েটা বারান্দায় এসে দাঁড়াতো, আমার বড় ভাই সেই বিল্ডিং এর সামনে গিয়ে দাঁড়াতো, মেয়েটা পর্দা সরিয়ে আমার বড় ভাইয়ের দিকে তাকিয়ে থাকতো। আমার বড় পর্দা করতেন নাকি জানালার পর্দা সরিয়ে দাঁড়িয়ে থাকতো, এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম।
এখন ওনার নাম ছিল মামুন ভাই। মামুন ভাই যেহেতু দাঁড়িয়ে থাকতো, উনি পাড়ার বিশাল মস্তান ছিলেন, তো আমরা ওনার পিছন পিছন চুপচাপ দাঁড়িয়ে থাকতাম। এখন আমি যেহেতু ছোটবেলা থেকে ভালো লেখালেখি করি, আমার কাজ ছিল হচ্ছে মামুন ভাইয়ের চিঠিগুলো লিখে দেয়া। উনি সুমিকে যে চিঠিগুলো লিখে দেয়, উৎপত্তি কোথায় ঘটেছে এবং আমি চিঠি লিখতে লিখতে, কারণ আমাকে যখন চিঠি লিখতে হইতো তখন আমাকে, যাতে আমি ফ্যাক্ট গুলো ভালো বুঝতে পারি, যে মামুন ভাই বলতো ভালো করে দেখ, চুল দেখ, চোখ দেখ, ওদিক করে ভালো করে লিখবি। মানে আমি জানের ভয়ে বসে বসে ওগুলো লিখতাম। তোমার চুলের মধ্যে হারিয়ে যায় মন, তোমার চোখের মধ্যে হারিয়ে যায় মন, ঠিক আছে? এই জন্য তো আমাকে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হতো। আমাকে ওই সুমি মেয়েটাকে ইমাজিন করতে হতো, তার চুল, তার চোখ, এগুলো আমাকে বারবার দেখতে হতো, ভাবতে হতো। এবং একটা পর্যায়ে আমি আবিষ্কার করলাম যে আমি সুমির মানে, আরে ভাই, আমার মা তো বলেই যে এত বেশি যদি শাহরুখ খানের চেহারা সারাদিন টিভিতে দেখায়, তাহলে তো এর ভালো না বাইস্টার মেয়েদের কোনো রাস্তা থাকবে না। এই ব্যাটা নালে দেখতে কি ওরকম কিছু, পুরো শিয়ালের মতো। এটা মায়ের ডায়লগ। এইখানে কাহিনীতে নায়িকা হচ্ছে শাহরুখ খান। আপনাকে এতবার দেখতে বাধ্য করা হয়েছে আমার মায়ের ভাষা। আমি সিরিয়াসলি, এবং মামুন ভাই বলতো যে শুরুর দিকে কি লেখোস, ভালো লাগে না তো, মানে কোনো নাই, ইমোশন নাই। মানে সে নিজে লিখতে না পারলেও লেখাপড়ে আবার বুঝতে পারতো কোনটা ইমোশন আছে। উনি কি মূর্খ ছিলেন ভাই? না না না, মূর্খ না, মানে ওই পালার মাস্টার সব কাজ, উনার সবই ছিল, আবেগ ছিল না। মানে উনার সব কাজ করে দেওয়ার মতো পোলাপান, যথেষ্ট পোলাপান ছিল বড় ভাইদের কাছে। তাহলে প্রেমটাও আপনারা দিয়েই প্রক্সি দেওয়া হতো? হ্যাঁ, মানে চিঠিগুলো আমাকে লিখতে। আরে দূর, আজকে মারামারি করতে যাবো, বিয়াটা তুই কইরা তো, তাহলে কিন্তু আমাদের সুমিকে আপনার পাওয়া হয়েছে। সে অনেকটা বাকের ভাইয়ের মতো ছিল, মানে তার আবেগ ছিল, সবকিছু কিন্তু এটা প্রকাশ করা ভোগ ছিল মিস্টার বাকের। একটা সময় মামুন ভাই আবিষ্কার করলো যে চিঠি খুবই ভালো হচ্ছে। মামুন ভাই আমার পিঠ চাপড়াই দেয়, আরে যা লেখছস না, বেচারা তো আর বুঝতেছে না। উনি আমার পিঠে চাপড় মারে, আর আমার চোখ দিয়ে পানি পড়ে, কারণ আমি ততদিনে সুমির প্রেমে গভীরভাবে পড়ে গেছি। অবভিয়াসলি সেখান থেকেই চিঠিগুলো, কারণ এতদিন পর্যন্ত আপনি হোমওয়ার্ক করছিলেন এবং এখন জেনুইনলি ভিতর থেকে লেখা, ভিতর থেকে ইমোশনস তৈরি করছে। এবার একদিন মামুন ভাই হতভম্ব হয়ে গেলেন। মামুন ভাইয়ের একদিন চিঠি দেওয়ার কথা, আমি চিঠি দিলাম, চিঠি ছিল 32 পৃষ্ঠা। মামুন ভাই বললেন, এত বড় কি লিখছিস? আমার ধমক। কিন্তু আমার মানে 32 পৃষ্ঠা লেখার পর আমার মনে হয়েছে যে এটা খুব কম লিখছে, আর অনেক চিঠিগুলোর কোনো কপি বা কোনো কিছু ড্রাফট আছে? এগুলা কিন্তু, এগুলোতে একটা বই ছাপানো গেলে, আপনি বই ছাপানো গেলে ফাটাফাটি হতো। আপনার লাইফে যেই পরিমাণ, মানে সবারই স্টোরিজ থাকে, বাট অন্যকে ইন্সপায়ার করার মতো যে পরিমাণ স্টোরিজ আছে, এগুলো ডকুমেন্টেশন থাকলে খুব মজা হতো। এবং আমি এত ডেসপারেট হয়ে গেছিলাম, এখন পাড়ায় যদি এটা কেউ টের পায় এবং এই ভালোবাসাটা পুরোটা লুকায়, কারণ মামুন ভাই বিশাল মস্তান, যদি টের পাই তো আমার হাড্ডি গুড্ডি গুড়া গুড়া করে ফেলতো। এবং এখন বাই এনি চান্স জানেন যে? আমি জানি না ইজ হি লিসনিং টু আস রাইট নাও? আমি জানি না, কোনো সম্ভাবনা নাই, বাট ইন এনি কেস যদি উনি শুনে থাকেন, আমি সরি টু হিম। এবং আমি এখনো ওনাকে ভয় পাই, উনি আমাকে যদি এখনো মারধর করার কিছু করার নাই আমার। আরে আমরা আছি না আপনার ব্যাকআপ, কি টেনশন লন, ভয় কাট হুদাই দিছি আমার এত। এবং আমি তখন মানে, যেহেতু আমি বলতে পারছি না প্রেমের কথা, ভালোবাসার কথা, ওই মেয়েটাকে তো বলার প্রশ্নই আসে না। মোহন ভাইকে বলতে পারতে, বন্ধু বান্ধবদের বললে তো বন্ধু বান্ধব গিয়া মোহন ভাইরে বলে দেবে। কাজে আমি নামাজে বসে দোয়া করতাম যে, নামাজে বসে দোয়া করতাম যে, হে আল্লাহ, সুমির সাথে যেন আমার বিয়ে হয়। উনি বন্ধু তখন। সো ফাইনালি সুমির সাথে আমার বিয়ে হয় না। অনুষ্ঠান কেমন? ও আচ্ছা, বিয়েটা তো হয় নাই, সরি। সুমির সাথে ফাইনালি আমার বিয়ে হয় না, আই এম কোয়াইট হ্যাপি অ্যাবাউট দ্যাট, যে তার সাথে আমার বিয়ে হয় নাই। এটা তো বলতেই হয়, কারণ আলটিমেটলি আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, যখন আমি আইনটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি, সেই সময় আমি সুমিকে দেখি। তখন আমি গভীরভাগে থাকি, আমি সোনার ব্যাংক কলোনিতে আড্ডা মারতে গেছিলাম। তখন সুমি খুব ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে তার বাচ্চা হবে, তার লেবার পেন বা ইজাইতে কিছু উঠছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমি শুনছিলাম যে মানে সুমি তার ওই সোনার ব্যাংক কলোনিতে থাকে না, ওখানে তার বাবা থাকে, কারণ তার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হবে, এই উপলক্ষে সুমি আসছে। আমি খুব গভীর আগ্রহ নিয়ে যে আমার ছোটবেলার প্রেম, এটা দেখার জন্য আমি গেছি। গিয়ে মানে তুমি একটা কল্পনা করো, তুমি ছোটবেলায় যে কিশোরীকে দেখছিলা, দুইটা বেনি নিয়ে এসে জানালায় দাঁড়ায় রয়েছে, অপলক চোখে তাকায় রয়েছে, মন্তব্য নিষ্প্রয়োজন। দীর্ঘ বছর পর তুমি সেই মেয়েটাকে দেখলা, পেট ফোলা, মানে একটা আমার প্রেম সাথে কেটে গেল। থ্যাঙ্কস গড যে আমার বিয়ে হয় নাই, বিয়ে হইলে যাই হোক। বাট আলটিমেটলি whoever you did end up married to and whoever you have children with, she had to go through that pain. তখন কি করছিলেন? ওই বড়বেলার প্রেমটা হ্যান্ডেল করছেন কিভাবে? আচ্ছা, বড়বেলার প্রেমটা বলি। আমার বড়বেলার প্রেমটা খুব ভালো ছিল। আমার বড়বেলার প্রেম ছিল, হ্যাঁ, খুবই ভালো ছিল। আমি বলি, আছেন তো এখনো? হ্যাঁ, এখনো আছি। তাহলে উনি আছেন, তাহলে প্রেম ছিল কেন? ভাবি জাস্ট দুইটা কথা বলি। অসাধারণ একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমি যে মলির প্রেমে পড়লাম, যে মগবাজারের এই মেয়েটা, ইচড়ে পাকা, এবং প্রেমে পড়ার পর তো ভয়াবহ অবস্থা। তারপর তো এই যা হয়,
আমি তখন পড়ি ক্লাস 10-এ, আর ওই মেয়ে পড়ে ক্লাস 5-এ। ক্লাস 5-এর একটা মেয়ে কতটুকুই বা প্রেমের ব্যাপারে সিরিয়াস থাকবে, কি বা দোষ দেয়া যায়? প্রেমের ব্যাপারে সিরিয়াস, ওর প্রেম মানে ধারণাই তো না থাকার কথা না। এটাই ভুল বললাম না, মেয়েদেরকে আমরা চিনি না। এই মেয়ে প্রথম আমাকে প্রেম করা শিখাইছে, বিকজ সে আমাকে মানে আমি আইডিয়াল স্কুলে পড়তাম। আইডিয়াল স্কুলে অনেক স্টুডেন্ট আমাদের এই শোষণে, তারা জানে আইডিয়াল স্কুল হচ্ছে ছেলে এবং মেয়ে কেমন আলাদা। আমি তোমাকে বলি, মেয়েদের ছুটি হতো সকাল 10টায়, সকাল ধরো ভোর 7টায় বা 6টায় শুরু হইতো, সকাল 10টায় ছুটি হইতো। ছুটি হওয়ার পর টিচাররা রাস্তায় দাঁড়িয়ে থাকতেন যাতে মেয়েরা টোটাল জায়গাটা ক্লিয়ার করার পর ছেলেরা যাতে ঢুকে। আমরা নামদের মিশনারি ক্যাম্প একদম, মানে তোমার কোনো ধারণা নাই। ছেলেদেরকে পড়তে হতো টুপি পড়তে হতো অল টাইম, এবং স্কুলে 2 ওয়াক্ত নামাজের ব্যবস্থা ছিল, এবং দরকার সানগ্লাসের দিছে টুপি, নজর তো খারাপ। এবং তুমি যে ক্যাপ্রিটা পড়ছো না, আমাদের প্যান্ট ছিল এই ক্যাপ্রি টাইপের, ঠিক আছে, টাকনুর উপরে প্যালাজ্জো। আচ্ছা, আমাদের প্যান্ট ছিল প্যালাজ্জো না, এটা পালাই যাইতেছে না কত, এটা প্যালাজ্জো। আমাদের টাকনুর উপরে প্যান্ট পড়তে হতো। টাকনু কি? টাকনু হচ্ছে তোমার এই যে টাকনু কি জিনিস? টাকনু আমার লিসনাররা বুঝবে। ইউ মিন অ্যাঙ্কলস? নো, নট অ্যাঙ্কলস। এটা বাইর করে দেখাও, কেউ দেখতেছে না। এই বস্তুটা তো ওইটাকে তো অ্যাঙ্কেলই বলে। এটাকে অ্যাঙ্কেল বলে? হ্যাঁ, গোড়ালি। না, গোড়ালি তো এইটা। গোড়ালি তো ওইটা। গোড়ালির পাশে একটা উঁচু জায়গা থাকে না, 2টা উঁচু জায়গা। আরে হ্যাঁ, আই নো ইউ টকিং অ্যাবাউট দ্য নবস, ওই যে হেলবয়ের মতো। ওই মালটার উপরে প্যান্ট না, ওটার নাম টাকনু, আমরা জানি টাকনু না, যাই টাকনু কি বলতেছে এগুলা? টাকনুর উপরে পড়তে হবে টাকনু। এবং সেই অবস্থাতেই ওই মেয়েটা আমার সঙ্গে, হ্যাঁ টাকনু, এই যে টাকনু কি জিনিস? ওটাকে বলে অ্যাঙ্কেল। ইংরেজিতে আমি জানি ইটস অ্যান অ্যাঙ্কেল। ওকে, ঠিক আছে। যেটা হয়েছে যে নুপুরকে যে জন্য অ্যাঙ্কলেট বলে, কারণ ওটা ইমিডিয়েট উপরে ভর করে তো বসে থাকে। আচ্ছা, টাকনু একটা স্পেসিফিক জোনের নাম। আমি তোমাকে বলি, এই যে জাস্ট নিশ্চয়ই সেটা মানে নো তুমি সেটা নিশ্চয়ই ভদ্র মানে বাংলায় না। আমার ধারণা এটা আরবি শব্দ খুব সম্ভবত, ঠিক আছে, খুব সম্ভবত, কারণ এটা একটা স্পেসিফিক এই জায়গাটা, এই উঁচু জায়গাটা, অনলি দিস ইজ কল্ড টাকনু। আমি এই দুনিয়াতেই নাই, আমি গ্রেজ অ্যানাটমি নতুন করে খুলতে বাধ্য হব। তো যাই হোক, সেই যুগে সেই সময়ে এই মেয়েটা নিজে এসে আমাকে প্রপোজ করে, এবং এটা প্রপোজ করার পিছনে একটা কারণ আমি পরে বের করছিলাম। তখন একটা কোনো হিন্দি মুভি রিলিজ হয়েছিল যেখানে এরকম নায়িকা এভাবে ছেলেকে প্রপোজ করে, এবং সে ফাইনালি ওই মুভিটাকে ফলো করে আমাকে প্রপোজ করে। এবং যাই হোক, আমি তো খুব সিরিয়াস হয়ে গেছি। এবং এই মেয়েটা যার সময় ম্যাট্রিক পরীক্ষা শুরু হবে যেদিন, তার আগের দিন আমার সাথে ব্রেকআপ করলো। আমার অবস্থা বুঝতে পারছো? ভয়াবহ অবস্থা আমার, মানে আমি কিভাবে পরীক্ষা দেবো আমি জানি না। স্যাডিস্টিক মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ডেলিভারি অ্যাটেম্প্ট ছিল, হয়তো হতে পারে ডেলিভারি। লেটস স্যাবোটাজ দিস ম্যানস ফিউচার। কোন রকম আমি ম্যাট্রিক পরীক্ষাটা দিলাম, দেওয়ার পর আমি আর কষ্ট নিতে পারতেছি না, কারণ বললাম না এটা 16 জিবি না 32 জিবিও না, এটা পুরো 1 টেরাবাইট কষ্ট ছিল। পরে আমি কোনোভাবে স্বস্তি পাচ্ছি না, পাগল হয়ে যাচ্ছি। আমি কিভাবে ম্যাট্রিক পরীক্ষা, গায়ে ভয়ঙ্কর জ্বর নিয়ে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি, আর মাউস উঠে, মানে ভয়াবহ অবস্থা, সিরিয়াসলি মানে খারাপ অবস্থা। এবং এটা না, ওই মেয়েটাকে আমি অসংখ্য লেখা লিখছি পরবর্তী জীবনে, কিন্তু এই মেয়েটার পেছনে আমি বারবার বলতেছি ডকুমেন্টেশন গুলো থাকলে। এটা না, এটা ডকুমেন্টেশন আছে। এই মেয়েটার কাছে আমি অসম্ভব কৃতজ্ঞ। যখন আমি আর কষ্ট সামাল দিতে পারতেছি না, তখন আমি এক কাজ করলাম, সব ধরনের পদ্ধতি বাস্তবায়িত করা হয়েছে। যেমন মেয়েটার সামনে গিয়ে দাঁড়ানো, একটা ব্লেড নিয়ে বলা, তুমি যদি আমাকে ভালো না বাসো, সব ধরনের। মেয়েটা গাড়ি নিয়ে যাচ্ছে, ও নিজে ড্রাইভ করতে, ক্লাস 5 এ, তারপরে রাস্তায় শুয়ে পড়া। হ্যাঁ, রাস্তায় শুয়ে পড়া, যাতে ও আমার ধর্মঘট পুরাপুরি মানে ভয়াবহ, মানে যা নাটক সিনেমা সম্ভব সব করছি। ফাইনালি যে কাজটা করছি সেটা ছিল অসাধারণ। সেটা আমার ঘটনাবহুল লোক ভাই। হ্যাঁ, আমার লাইফ, মোস্তফা সরোয়ার ফারুকী বলছিল যে তোমার লাইফ খুবই ফিল্মিক, তুমি তোমার লাইফের গল্পগুলাই বিভিন্ন সময় বইলো। লাইফটা তো আপনার, মানে বেসিক্যালি আপনি অনেক ফিল্মি, ঠিক আছে। তো ফাইনালি আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, আমি একটা উপন্যাস লেখায় হাত দিলাম, যেটা নায়িকার নাম রবি আর নায়িকার নাম মলি, ওর নাম ছিল মলি। এবং উপন্যাসের সেই দৃশ্যে, এটা ছিল না, মানে সেই দৃশ্যে নায়ক রবি নায়িকা মলির বুকে মাথা রেখে মারা যায়, এরকম উপন্যাস তত্তর করে। বুঝলাম না, এটা কি গভীর প্রেমের রগরগা উপন্যাস। এবং এই স্ক্রিপ্টটা কি পরে সঞ্জয় লীলা বানসালি কিনে নিছিল? হ্যাঁ, একদম পুরা দেবদাস, একদম ওই অবিকল ওই ফরম্যাটটা ধরে পুরা 67 পৃষ্ঠার একটা উপন্যাস।
এইটা আমি লিখলাম, লেখার পর মনে হলো এটা ছাপাতে হবে। রবি ভাই জাহিদ একটু মিউজিকটা কমাতো, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি দিচ্ছি, ওই আগের 2 সেন্টেন্স থেকে আবার আসেন, শুরু করেন, আমি আস্তে আস্তে ঢুকছি। ওই মেয়েটাকে নায়িকা এবং নিজে নায়ক হয়ে উপন্যাসটা লিখলাম। নায়কের নাম রবি, নায়িকার নাম মলি, এবং শেষ দৃশ্যে নায়ক রবি মলির বুকে মাথা রেখে মারা যায়। উপন্যাসটা ছিল 67 পৃষ্ঠার, এবং এই উপন্যাস আমার জীবন বদলে দিল, পুরাপুরি বদলে দিল। এই উপন্যাসটা আমি বন্ধু বান্ধব এবং স্কুলের টিচারদের কাছ থেকে টাকা ধার করে এই বইটা আমি পাবলিশ করলাম। এই বইটা পাবলিশ হয় 1997 সালে। বইটা 500 কপি আমি ছাপাই, তার মধ্যে 400 কপি হচ্ছে মেয়ের বাসার আশেপাশে, মেয়ের স্কুলের আশেপাশে ছড়াই দিই, যাতে মেয়েটা কোনোভাবে তার হাতে এই বইটা যায়। এই বইটা ওই মেয়েকে বিন্দু পরিমাণ কনভিন্স করে নাই, কিন্তু বাকি 100 কপি পুরো পৃথিবীকে কনভিন্স করছিল। ওই 100 কপির মধ্যে আমার নটরডেমের টিচার যারা ছিলেন, বাংলা টিচার মুক্তার স্যার, গিয়াস স্যার, মার্লিন, ক্লারা পিনেডু, এরা বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাহিত্য সম্পাদকরা, এবং আমার রাইটিং লাইফ সেখান থেকেই শুরু। এবং এটা পরে আমার এখন পর্যন্ত একমাত্র জীবিকা লেখালেখি করা, ঠিক আছে। এবং এই একটা ঘটনা আমার জীবনকে বদলাইতেছে পুরোপুরি, কারণ ওইটাতে আমি মলির হৃদয় জয় করতে পারি নাই। এই মলির মোলায়েম মলম আমারও দরকার ছিল, তাহলে যা বুঝতেছি জীবনের কিছু জন্য। এখন থেকে আমরা এই আর এখন আমার উপন্যাসের নামটাই হবে হচ্ছে মলির মোলায়েম মলম, মলির মোলায়েম মলম, ও ফাটাফাটি। আর ওই উপন্যাসটার নাম ছিল একদিন জলশিরি। আর এখন যার সাথে আমি সংসার করছি সেটা হচ্ছে মলির ছেঁকা খাওয়ার ইমিডিয়েট পরে আমি এর প্রেমে পড়ি, এবং তখন আমার মনে হয়েছে প্রেম ব্যাপারটা মোটেও ডেফিনেটলি আপনার জন্য গুড নিউজ, কারণ একটা বড় ঝড়ের পরেই কিন্তু পিস এবং কাম মোটামুটি লম্বা একটা টাইমের জন্য আসে, which happens to be your wife। এবং তাকে তো বিয়ে করছেন মলির পরে যে ছিল। বিয়ে করছি মানে কি, আমি তোমাকে একটু ছোট্ট করে বলি, মলির কাছে ধাক্কা খাওয়ার পর প্রেম ব্যাপারটার উপর আমার মানে প্রেম আইডিয়াটার উপরই আমার বিশ্বাস চলে গেছে। আমার ধারণা হয়েছে প্রেম বলে কিছু নাই, রিফর্ম হয়েছে না, রিফর্ম না, টোটালি আইডিয়া, প্রেম বলে কিছু নাই। সো আমি যখন মিতুকে প্রপোজ করি তখন আমি তাকে বলি নাই যে উইল ইউ, আপনার কি মহাবাতিক আছে? হ্যাঁ, আমি একতা কাপুরের যেমন রবাতিক আছে, মলি, মিতু, হ্যাঁ, একতা কাপুর তো আপনাকে পছন্দ করে, মানু, হ্যাঁ, রবি আর রাজীব কি এক আখরি দাস্তা। মিতুর পর আমি আরেকটা মেয়ের প্রেমে পড়ি 7 বছর পর। তার নাম ছিল, একটা ইটালিয়ান মেয়ে, তার নাম ছিল মানু, ঠিক আছে। সো ময়ের মধ্যেই আছে আমি মুলা মাউলা, ভালোই। এবং মিতুকে কিন্তু আমি প্রেমের প্রপোজাল দেই নাই, আমি মিতুকে স্ট্রেট বলছি প্রথম দেখাতে যে আমাকে বিয়ে করবা, কারণ আমি প্রেমে বিশ্বাস করি না। প্রেম এবং বন্ধু তাই এই দোষ রিলেশনশিপ, এই ধরনের ডায়লগ মেয়েরা ইউজুয়ালি সিনসিয়ারলি নিয়ে থাকে, পরে রিগ্রেট করে, স্টিল সে রিগ্রেট করতেছে। মিতুকে আমি অনেক চিঠি লিখছি, সেই চিঠির কিছু কিছু অংশ এখনো আছে এবং মাঝে মাঝে পড়ি, এবং আমি হতভম্ব হয়ে যাই যে আমার না এক প্যারা লিখতে এখন এত প্যারা লাগে। আর আমি সেই সময় 32, 34, 57 পৃষ্ঠা চিঠি পর্যন্ত আই থিংক ইটস প্রবাবলি বিকজ ইউ ওয়্যার আনএমপ্লয়েড তখন। আমার ব্যাপারটা ভেরি সিম্পল। আমার জার্নালিজমে আসার কারণও মিতু, কারণ হচ্ছে যে আমি মিতুকে 3 দিনের মাথায় বিয়ে করি, বিয়ে করার পর আমার হচ্ছে করতে হয় কি জানো বলে, আমার তো এখন কিছু করতে হবে, আমার বউকে চালাতে হবে। আমি প্রাইভেট টিউশনের চেষ্টা করি, 2 দিন পরে আমি প্রাইভেট টিউশনি একটা শুরু করে 2nd দিন বের করে দেয়। তারপর হচ্ছে বেশি প্রাইভেট হয়ে গেছিল মনে হয়, কারণ হচ্ছে যে মানে স্টুডেন্টের বাবা আমার কাছ থেকে বুঝতে যাচ্ছিল, মানে যে নিউটনের 3rd ল স্টুডেন্টকে আমি বুঝাচ্ছিলাম, বাবাও বুঝবে, বাবা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না থাকে, মানে এটা তো বাবাকে বোঝানো সম্ভব না। ফলে আমার টিউশনির ক্যারিয়ার ওইখানে শেষ, 2 দিনের টিউশনির ক্যারিয়ার ওই দিনই শেষ। তারপর যেটা হয়, তারপর হচ্ছে আমি পাগলের মতো চাকরি খোঁজা শুরু করি। প্রথম চাকরি আমি পাই প্রথম আলোতে, এটা হচ্ছে কন্ট্রিবিউটর রাইটার হিসেবে। এইটা ব্যাক টু 97 এর কথা। আপনার লাইফ আসলেই ওখান থেকেই শুরু হয়েছে। আনিসুল হক আমাকে রিক্রুট করেন, এবং আমি এরপর হচ্ছে তার 6 মাস পর আমি মিতুকে নিয়ে বাসা থেকে পালাই, এবং পালানোর পর আনিসুল হকের বাসা আমাকে সাপোর্ট দেয় মানে কি, ওই রাত্রে আনিসুল হকের বাসায় গিয়ে উঠি। মোটামুটি আগামী 5 বছরের সিনেমার স্ক্রিপ্ট আমি আলাদা আলাদা 7-8টা বাইর করতে পারবো। আনিসুল হকের বাসায় উঠি, এবং সেই সময় বাংলাদেশের 3 জন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন, 4 জন উপস্থিত ছিলেন। একজনের নাম বলবো না, বলাটা এখন বাড়াবাড়ি হবে। বাকি 2 জনের নাম বলি, একজন হচ্ছে সাজ্জাদ শরীফ, একজন হচ্ছে সুমি আপা। তোমার জীবন আসলেও ছোট গল্প। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের আমি হজম করে আসছি যা যা শুনলাম। শুনতে থাকুন মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ইমদাদ রুবি, আমার সঙ্গে রয়েছে সাজদা। তো সাজদা কি যে তারপর তো হ্যাঁ, ওই যে ওই উপন্যাসের পর তো আমি তো
পিন বিচ্ছু বিচ্ছু পিন। হ্যাঁ, এবং মিতুকে বিয়ে করার পর যেটা হয়, বিচ্ছুকে বিয়ে করে পিনের মানে পিন ফুটলো জীবনে, পিনের ফোঁটা খেয়ে বিচ্ছু ঢুকলো জীবনে, ওয়ান ওয়ে অর দি আদার। আলপিন নিয়ে আমার একটা অসাধারণ কাহিনী আছে, মানে এটা আমার সবসময় বলতে ইচ্ছা করে কিন্তু কেন জানি রেডিওতে একবারও বলা হয় নাই। সেটা হচ্ছে যে আমি যখন মিতুকে বিয়ে করি তখন তো যা সংসার চালানোর জন্য আমি করতাম, মানে সংসার না, তখন সংসার শুরু হয় নাই, হাত খরচ চালানোর জন্য আমি প্রথম আলোতে লেখালেখি করতাম। ওই একটা পাতায় লিখতাম, সেটা হচ্ছে আলপিন, এবং আলপিনে প্রায় 4-5টা নামে লিখতাম, আসিফ এন্তাসরবি, ফারজানা, মিতু, তারপর হচ্ছে অনিন্দ্য জাফরি নামে একটা সিনেমা সমালোচনা হয়তো, ওইটা আমি করতাম। প্রথমটা করেছিলেন আনিসুল হক নিজে, অনিন্দ্য জাফরি নামে। প্রথম সিনেমাটা ছিল হচ্ছে ঋতুপর্ণের কি একটা সিনেমা যেন মুক্তি পেয়েছিল বাংলাদেশে, শেখ মোহাম্মদ হান্নানের পরিচালিত, খুবই রাঙা বউ না কি টাইপের একটা সিনেমা, খুব ওইটা নিয়ে লিখছিল আনিসুল হক পরের দিকটা থেকে। এবং ডিরেক্টরের কথা বলছিলেন যিনি কয়েকদিন আগে, না ঋতুপর্ণ যে নায়িকা ঋতুপর্ণ, ঠিক আছে, তার একটা সিনেমা রাঙা বউ মুক্তি পাইছিল সেই সময়। আচ্ছা, উল্টা দিকে ছিল হচ্ছে ইয়েতে কি বলে পূর্ণিমা সিনেমা হল, এখানে আমার খেয়াল আছে আমি ক্লাস শেষ করে সন্ধ্যায় দুপুরে ঢুকতাম ইয়েতে প্রথম আলোতে, লিখতাম সন্ধ্যা পর্যন্ত লিখতাম, সন্ধ্যা 6টায় ঢুকে যেতাম পূর্ণিমায় ঢুকে সিনেমা দেখতাম, বাংলা সিনেমা দেখে ওই সিনেমার রিভিউটা লিখে তারপর এই লেখা জমা দিয়ে বাসায় ফিরতাম। অসাধারণ ছিল সেই জীবন, অতি অসাধারণ। আমি লিখতাম, পাশে বিতু বসে থাকতো, খুবই মজা ছিল। এক পর্যায়ে হলো কি বলে, ওনার সাথে কিন্তু একদিন পরিচয় হওয়া দরকার। শি সাউন্ডস লাইক এ ভেরি ওয়ান্ডারফুল এন্ড সাপোর্টিভ পার্টনার। হ্যাঁ, শি ইজ ওয়ান্ডারফুল। কারণ এরকম বেকার পোলা আমি ফাঁদটাও দিতাম না, বিয়ে করা তো দূরের কথা, ওর জীবনে আমি একটা জিনিসই দিতাম, একদলা স্যাপ তুতু নে। কিন্তু আমার জীবনে অসাধারণ যেটা ঘটনা হচ্ছে যে আমি এরকম যেদিন নাকি মিতুকে নিয়ে সিরিয়াসলি বাসা থেকে পালাই, ওই দিন আনিস ভাই আমাকে খুব হেল্প করছিলেন, ওনার বাসায় আশ্রয় দিয়েছিলেন। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আনিস ভাইয়ের বাসা থেকে আমরা গেলাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, তখন হচ্ছে শামসুন্নাহর হল না, কুয়েত মৈত্রী হলের প্রভোস্টের বাসায়, শ্যামলী আকবর, ওনার বাসায় গেলাম। কারণ আমার বউ কোথায় থাকবে, তাকে তো ইউনিভার্সিটি হলে তুলতে হবে। বিয়ে তো করে ফেলছেন, কই থাকবে, মানে আপনার সাথে থাকবে? আমি তো গাছতলায়, ঠিক আছে, প্রথমে আনিসুল্লাহর বাসায়, তারপর তো স্ট্রেট গাছতলায়। তো তখন শ্যামলী আকবরের বাসায় আমি ফোন দিলাম, খেয়াল আছে আমার, ফোন দিছি, পর তার মেয়ে ফোন ধরছে, হ্যালো, আমি করুণ গলে বললাম শ্যামলী আপা আছে? বললো হ্যাঁ আছে। উনাকে একটু দেন। আপনি কে বলছিলেন? আমি উনার স্টুডেন্ট, পুরো নাম বলুন, তা না হলে ফোন দেওয়া যাবে না, মার নিষেধ আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আসিফ এন্তাসরবি। কি বললেন, কি নাম বললেন? আসিফ এন্তাসরবি। তারপর সে মেয়ে একটা বিকট চিৎকার দিল, কারণ ওই দিনই আমার একটা দুর্দান্ত কভার স্টোরি ছাপা হয়েছে আলপিনে, মাশাআল্লাহ। ডগ স্কোয়াড। এটা কি আপনার প্রথম কভার স্টোরি ছিল? না, প্রথম কভার স্টোরি ছিল না আমার, তবে ওয়ান অফ ইওর মোস্ট হাইলাইটেড ওয়ান। সে বিকট চিৎকার, মা আসিফ এন্তাসরবি ফোন দিছে, মা আসিফ এন্তাসরবি ফোন দিছে, কত বড় সেলিব্রিটি, মানে সে মানে যে বটতলায় থাকে এবং বউকে আপাতত প্রক্সি। বাট সেই সময় সেলিব্রিটিজমের কিন্তু একটা মজা ছিল, কারণ আমার লেখা যখন যেদিন পাবলিশ হতো ওই দিন ক্যাম্পাসে সবাই আমার দিকে আঙুল দিয়ে দেখাতো যে ও লিখছে, এবং সেটা একটা মজা ছিল। আর এখন এত লাফালাফি করি টিভিতে, রেডিওতে, ব্লগে, ফেসবুকে, বেশি হয়ে গেলে যেটা এখন মানে সেদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পাশ দেখলাম মোশাররফ করিম হেঁটে যাচ্ছে, আমিও তার দিকে তাকাইলাম না, সেও আমার দিকে তাকাইলাম না। মানে এখন সো মেনি স্টার্স ইন আওয়ার লাইফ, মানে দেশের চাইতে স্টার্সের সংখ্যা বেশি। আমি তা বলে মোশাররফ ভাইকে আমি ছোট করছি না। ও আচ্ছা, মোশাররফ ভাইয়ের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। আমার একটা নাটক উনি অভিনয় করছিলেন, উনি আমার কাছে স্টিল 2000 টাকা পান, ওনার পারিশ্রমিক ছিল। খোদা, আবার রেডিওতেও বলে দিল, মোশাররফ ভাই আপনাকে আমি চিনি না, আপনি টাকাটা আমার থেকে নিয়ে নিন। আমি খুব লজ্জিত এই লোকটার সাথে একই সাথে একই অনের রুমে বসে থাকতে হচ্ছে। যে মোশাররফ করিম 2000 টাকা পান, আর যে সোহেল খান আছে না, আরে আর কে কি পায়, আমি সবাই সে পায় 500 টাকা। কারণ হচ্ছে সোহেল খান আমি 1000 টাকা নোট দিতে গিয়ে 500 টাকা নোট দিছিলাম অন্ধকারে, সেটার পাই না আমি। সাকিব খান কিছু পায় না, কিছু পায় না। এটা অসাধারণ ছিল, অদ্ভুত। নাটকের শুটিং এর অভিজ্ঞতা সিরিয়াসলি অসাধারণ। আচ্ছা, ভুলে যাওয়ার আগে বলি, একটু আগে খানের কথা মনে হলো, একটু আগে কিন্তু তুমি হৃদয় খানের এই গানটা শুনতে চাচ্ছিলে। হৃদয় খানের গান না, আমাদের একটি খুব পুরনো পরিচিত গান, এবং সেই গানটা আমরা শেষের দিকে গিয়ে শুনবো। শেষ ছিল বৃষ্টির সীমানায়। এই গানটি রিমেক করে একটি কভার ম্যাশআপ ভার্সন করেছে আলিফ আপু এবং হৃদয়। আপনি আমি এবিসি ঢুকে গানটা শুনছি আজকে, মানে সিরিয়াসলি আমার খুবই ভালো লাগছে, এবং আমি এই গানটাকে নিজে সম্পত্তি করে ফেলতে চাই। যেমন অনেকেই করে ফেলছে, গানটা আসলেই ভালো, কারণ রিমেক জিনিসটা হচ্ছে আপনার ডু অর ডাই। ভালো হইলে আইদার এত ভালো হয় যেটা রিমেক না হলেই মানে হতো না, আর খারাপ হইলে আইদার এত খারাপ হয় যে এত ভালো একটা গানকে অপমান কি বুঝে করলে, মাঝামাঝি কিছু নাই।
হৃদয় ইজ এ ওয়ান্ডারফুল ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট, সিঙ্গার বলেন, মিউজিশিয়ান বলেন, প্রডিউসার বলেন, যাই বলেন না কেন, ব্রিলিয়ান্ট জব। মানে মেন্টস করার আমাদের গানের অভিজ্ঞতা হচ্ছে আমরা একই গান একই শোতে 3 বার বাজাইছি, এরকম রেকর্ড আছে। আর ঘুরে ফিরে অল্প কয়েকটা গানের মধ্যেই থাকি, খুব বেশি মানে অল্প কয়েকটা গান, মানে সিরিয়াসলি অল্প কয়েকটা, 4 থেকে 5টা গান আমরা প্রতি শোতে বাজাই। তাহলে ইটস এ হিউজ কমপ্লিমেন্ট যে গানটা আপনার। আর যে হৃদয় খানের কথা বলছো, সেই হৃদয় খানকে ফ্র্যাঙ্কলি স্পিকিং পচে আমি অন্তত 3টা শো করছি। ও আমি এর মধ্যে নাই, কারণ হৃদয়কে আমি আর 12 বছর ধরে চিনি। আচ্ছা। যখন ছোট ছিলাম, ছিলাম আমরা দুজনেই, হি হ্যাজ অলওয়েজ বিন আ ওয়ান্ডার। ও হচ্ছে আমাদের দেশি জাস্টিন বিবার। জাস্টিন বিবারের মানে বিবারকে নিয়েও পচায়, ওর দেশে একটা সময় বহুত শো হতো, বাট ওই তো শুরু করছিল বাচ্চা বয়সে, তাই একটা বাচ্চা মেয়ে ছিল, উইথ টাইম এন্ড এজ, লাইক ওয়াইন, লাইক গুড ওয়াইন। এবং আমি যখন প্রথম শুনি যে এই গানটা হৃদয় খান করছে, আমার না শুনে আচ্ছা, তাহলে হৃদয় খানকে নিয়ে আমি যা বলছি সব উইথড্র করে নেব, সিরিয়াসলি সেটা করে থাকি। হ্যাঁ, কারণ সব ভালো যা শেষ ভালো তার রাইট। এবং হৃদয়ের শেষ তো দূরের কথা, মানে আই বিলিভ দ্যাট এটা হচ্ছে ওর মানে ট্রু ব্লুমিং, যেটা ট্রু ব্লুমিং এর ফুল ফর্মে ব্লুমিং এর একেবারে ফেজ 1। অবশ্যই হৃদয় খান আমাদের এই শোর কিছুটা কি বলবো অ্যাডাম টিজিং এরও শিকার। অ্যাডাম টিজিং বলতে আমি বুঝাচ্ছি যে কোনো ছেলে তারকাকে আমি আর রাজীব সহ্য করতে পারতাম না, যেমন তাহসান হোক আর সে আর্নল্ড শোয়ার্জনেগার হোক কিংবা টম ক্রুজ হোক, যে কোনো ছেলে একটু বিখ্যাত মেয়েরা তার জন্য ফিদা। প্রত্যেকটা পিকচারের পেছনে আমরা লাগছি। নট নেসেসারিলি সুনীল শেট্টির পিছে কে কবে ফিদা ছিল, তারপরে আপনার নানা পাটেকারের পিছে কে কবে ফিদা ছিল, সো বিখ্যাত হলে এই যে ফিদা হতো এমন কোনো কথাই নেই। তারপর আমরা প্রত্যেকটা বিখ্যাত ছেলের পিছনে লাগছি, মানে বিখ্যাত গুড লুকিং, বিশেষ তাহসানের পিছনে লেগে আমরা অসম্ভব। তাহসান ভাই ইজ ভেরি নাইস পারসন। ওর সাথে আমার ওইদিনও দেখা হয়েছিল। ধুর, আমরা এই টপিকটা চারিত ওদাই, মানে লোকটার সাথে বসলেও দেখা যায় বিপদ। তাহসান ভাইয়ের সাথে আমার একটা অসাধারণ ঘটনা আছে, আমি এটা একটু শেয়ার করতে চাই। আবার কোনো ঘটনা, এত ঘটনা বহুল লোক। সেটা হচ্ছে আমি মাঝখানে খ্যাপ মারতাম এটিএন বাংলায়, ওদের ফ্রিল্যান্স কাজ করতে না খ্যাপ মারতাম, স্ক্রিপ্ট লিখতাম, টাকা পাইতাম, 1500 টাকা করে পাইতাম। তো একবার এটিএন বাংলা জানালো যে তাদের হবে কি বলে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান হবে, 5 বছর না 7 বছর কি এক হইছে। আই লাভ ইউ রবি ভাই। আমার বললাম আপনি একটা স্ক্রিপ্ট লিখে দেন। আমি এটিএন বাংলা দেখি না, আজও দেখি না, তখন তো টিভি ছিল না আমার কাছে। হ্যাঁ, আমি অসাধারণ একটা স্ক্রিপ্ট লিখলাম আর কি। তার মধ্যে তাহসানের একটা পার্ট ছিল, যে তাহসানের একটা প্রশ্ন করা হবে, তাহসানকে প্রশ্ন করবো হচ্ছে তাহসানের এখনকার যদি বউ মিথিলা, উনি করবেন। হ্যাঁ, মানে তাহসানের অলওয়েজ মিথিলায় বই ছিল, তো উনি করবেন। এবং এটা শুটিং হবে হচ্ছে ইয়েতে, তোমার বসুন্ধরা সিটিতে একটা অডিটোরিয়াম আছে, ওইখানে হবে। তো আমি স্ক্রিপ্টটা লিখে এটা তো 5টা শোয়ে আমি টাকা পয়সা পেয়ে গেছি। আমাকে প্রডিউসার রিকোয়েস্ট করলো, এটা যেহেতু আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শো, শুটিংয়ের সময় আপনি থাকলে আমরা খুব খুশি হইতাম। তো শুটিংয়ের সময় গেছি। স্ক্রিপ্ট রাইটারের শুটিংয়ের সময় রোল কি বা থাকে, সব তো ক্যাটদানি, লাইটম্যান, ক্যামেরাম্যান আর ডিরেক্টর। আমার কাছে কিন্তু ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোলস। ঠিক আছে, আমি চুপচাপ বসে রয়েছি, কিন্তু ডিরেক্টর তখন ভাবলো যে রবিরে কিছু কাজ দেয়া দরকার, যাতে করে সে না ফিল করে আউট অফ প্লেস না, ইগনোরড ফিল না করে। এই জন্য আমার বললো যে বস আপনি একটু তাহসান ভাইরা যদি বুঝাই দিতেন স্ক্রিপ্টটা, ওনার যে পার্টটা করতে হবে। আমি নিয়ে গেলাম, তাহসান ভাইকে বললাম যে তাহসান ভাই বিথিলা আপা আপনাকে 5টা প্রশ্ন করবো, আমি প্রশ্নগুলো বলছি। তাহসান ভাই রিয়েলি ভেরি ইন্টারেস্টিং আইডিয়া, ওকে গো অন। বললাম যে প্রথম প্রশ্ন হচ্ছে, এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি, এই গানটি আপনি কি মনে করে লিখেছিলেন? তাহসান বলে সরি, এটা তো আমার গান না। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে বলে আমি দ্বিতীয় প্রশ্নটা করলাম যে কি যেন আরেকটা গান, জ্বালা 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 এই অন্তরে জ্বালা জ্বালা না, এই হৃদয় অন্তরে বেশি জ্বালা না হৃদয় বেশি জ্বালা, এই গানটা সরি এই গানটা আমার না। তো এরপর আমি বাকি 3টা গান নিয়ে উনি বলেন খুবই ভদ্রলোক, আমি আসছে, অন্য কেউ হলে আমাকে লাথি মেরা ফেলাই দিত। ভাই ইজ ভেরি ডিসেন্ট পারসন। পরে উনি আমার হাত থেকে কাগজটা নিলেন এবং বললেন যে আনফরচুনেটলি এই 5টা গানের কোনটাই আমার না। আপনার না, আমি ডেলিভারিটলি কাজটা করছিলাম। আমার দেখো চ্যানেল কিভাবে চলে, বা আমি তোমাকে একটু বুঝাই, সেটা হচ্ছে আমরা কি করি, সারা পৃথিবী কি করে। আগে একটা গল্প লিখে, গল্প একজন নায়ক থাকে, নায়িকা থাকে, ও নায়কের চরিত্র নিয়ে ওরা গবেষণা করে, এই নায়কটার সাথে কার মিল আছে আমার ইন্ডাস্ট্রির। আচ্ছা অমিতাভের মিল আছে, অমিতাভকে কাস্ট করি, যদি অমিতাভকে না পাই অ্যাটলিস্ট অভিষেককে যেন পাই। ঠিক আছে। আর আমাদের এইখানে কি হয় নাটকে,
ভাই আমি পেয়ে গেছি নায়িকা শিডিউল, মোশাররফ করিমের ভাইয়ের শিডিউল পাইছি, আর আপনি এরে মাথায় রেখে একটা কিছু লেখেন। আমার ওই ভাই বলছে তাহসান ভাই শিডিউল পাইছি, আপনি এরে মাথায় রেখে একটা তাহসান ভাই শিডিউল পাইছি, এরে মাথায় রেখে একটা স্কিট বানান। আমি 15 মিনিট, আপনি একটু রিসার্চ করে নেবেন না? আমি গান সার্চ দেই, শুনি, হ্যান তার, মানে তখন তার ইন্টারনেট ছিল না, তখন ফেসবুকও ছিল না, এবং আরো সুবিধা ছিল যে কোনো সিডির দোকানে গেলেই বলতে পারতো আপনাকে তাহসানের। আমার কাছে ওই যে এক পায়ে নুপুর তোমার, ও মাই গড, এই গানটা তো খুবই বিখ্যাত গান, আমিও শুনি মাঝে মাঝে, তাহসানের বিখ্যাত গান। পরে আমি তাহসান ভাইকে একটা ব্যাখ্যা দিছি, উনি আমার ব্যাখ্যাটা নিছেন, উনি বলছেন, আমি বলছি তাহসান ভাই আমি আপনাকে এত পছন্দ করি এবং আমি আপনাকে এত বড় ভাবি, মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীত শুনলে ও মনে হয় যে এটা আপনার লেখা এবং সুর করা। এইটা তো, এই কথা তো তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের বললে ওরে ওরে দিটা বিশ্বাস করে। যাই হোক, তাহসান ভাই খুবই ভদ্র অন্য কেউ হইলে, আমি তো খুব কতই বা বয়স হবে, হি ইজ আ সুইট হার্ট, এবং উনি এত ডিসেন্ট একজন লোক, তার উপর দিয়ে হি হ্যাজ দ্যাট, মানে উনি তো ইউনিভার্সিটি লেকচারার, এবং ওই পার্সোনালিটিটা ওনার ভিতর থেকে শুরু থেকেই ছিল, লেকচারার হওয়ার আগের থেকেই, যে উনি ক্যারিজ হিমসেলফ উইথ আ লট অফ ডিগনিটি, এবং ভেরি নাইস পারসন, ফ্যাবুলাস মিউজিশিয়ান, অদ্ভুত সুন্দর। ইটস ভেরি স্যাড ওনার গানের সাথে তোমার পরিচয় আরো পরে হয়েছে, অনেক 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 পরে হয়েছে, অনেক পরে, এখনো হচ্ছে স্টিল, সমস্যা নেই। আমি ইনফ্যাক্ট হৃদয়ের গানটার পরপরই তাহসান ভাইয়ের একটা গান প্লে করে দিব, খুব সুন্দর একটা গান আছে, আর রিসেন্টলি শাকিলা সাকির সাথে উনি গেয়েছেন, সেই গানটা ইনফ্যাক্ট হঠাৎ করে মনে পড়লো, আমার খুব শুনতে ইচ্ছা করছে, তুমি যেহেতু হৃদয়ের গানটা শুনতে যাচ্ছ, আমি তাহসান ভাইয়ের একটা গান শুনতে চাই। ইটস আ ভেরি ভেরি বিউটিফুল সং, তুমি ছুঁয়ে দিলে মন, তোমার গানটা শোনাবো, ইউ উইল ফল ইন লাভ উইথ তাহসান ভাই নতুন করে, এবং দিস টাইম বিকজ অফ হিজ মিউজিক, নট বিকজ হি ইজ আ ডিসেন্ট গাই। শুধু তাই না, একদিন তাহসান ভাইকে নিয়ে আসো এই সত্যি, প্লিজ, সত্যি সত্যি সিরিয়াসলি নিয়ে আসো। ওনার কাছে এমন লোকের কাছে বলছো, এখন কিন্তু সিরিয়াসলি স্টাক করে দাও, এবং ওইটা একটা অ্যাপোলজি শো, মানে পাবলিক জানবেন এটা অ্যাপোলজি শো, ওনাকে ইনফ্যাক্ট এই মজা করে অ্যাপোলজি করে, মানে অ্যাপোলজাইজ করে বিভিন্নভাবে জ্বালানো যায়, রাইট। আর তাসের ভাইকে দিন, হি ইজ আ ভেরি, হি ইজ আ স্পোর্টসম্যান, স্পোর্টসম্যান স্পিরিট, আর ইউ ক্যাপেবল টু ম্যানেজ হিম, ম্যানেজ করতে পারবা? হ্যাঁ, অফ কোর্স পারবো। তাহসান ভাইয়া মানে হি ইজ আ ওয়ান্ডারফুল পারসন। আমি তো নেক্সট ফ্রাইডেতে ট্রাই করি, বা তারপরে ট্রাই করা যেতে পারে, খুবই মজা হবে, কি মজা হবে, খুবই মজা হবে, ফাটাফাটি। ইনফ্যাক্ট ফ্রাইডেতে না করে আমরা মঙ্গলবারে করার চেষ্টা করি। ওকে, মঙ্গলবার হতো না, ফ্রাইডেতে যেটা ছিল ওনার কি বলে, উনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো পেতেন, ভালো লাগতো না, দারুণ ভালো লাগতো। ভালো কথা বলছো। আচ্ছা ঠিক আছে, ফ্রাইডে টিউসডে ভাইয়া যেদিন অ্যাভেলেবল থাকে, একই সাথে ভাইয়াকে আমি খুব পছন্দ করি, সিম্পলি বিকজ ভাইয়াস ভাইয়া। হ্যাঁ, দারুণ। এবং ভাইয়ার সাথে আমার তাহসান হিসেবে পরিচয় না হলেও ভাইয়া ওয়ান্ডারফুল পারসন। সো ওনার সাথে তোমার পার্সোনালি ইনফ্যাক্ট আমার এখন মনে হচ্ছে দায়িত্বের পর্যায়ে পড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে ভিতরে ইউ মাস্ট, মানে ভাইয়াকে তো ডিসেন্ট হিসেবে দেখছি, এন প্লাস ভাইয়াস মিউজিশিয়ান, ফ্যাবুলাস লেভেলের একজন সিঙ্গার, এই সবগুলো পরিচয় তোমার প্রপারলি একটা টপ টু বটম হওয়া দরকার, একটা আসলে একটা একদম লালেলাপ্পা হওয়া দরকার। এবার যদি তুমি রিসার্চ ছাড়া আসছো, না একদম ব্যাপক রিসার্চ করে, ভাইয়াকে তো আমি বলবো যেহেতু, ঠিক আছে ফাইন, দেখা যাবে, ব্যাপক রিসার্চ করবা, গান তুলে আসবা কয়েকটা, লিরিক্স ভুল গাবা না, অন্য আর্টিস্টের তো দূরের কথা, ওনারই এক গানের লিরিক্স আর এক গানে গাবা না, তুমি তো রিস্কি ভাই, আমি যে বললাম। না আমার সাথে যারা, তো আমি তোমাকে বলি, আমি অর্ক মুখার্জির নাম শুনছো না? না, অর্কর নাম শুনো না? বাংলার কালচারাল সাইডটার সাথে আমার মানে আপব্রিঙ্গিং খুব একটা বেশি হয় না। সিঙ্গার অর্ক? না। আচ্ছা, সিঙ্গার অর্ক এই মুহূর্তে হয়তো কালচারাল সাইড বলতে মিউজিক্যাল, মানে উনি একজন ইন্ডিয়ান মিউজিশিয়ান, বাট মানে উনি মোটামুটি ইন্টারন্যাশনালি এখন, ইন্ডিয়ান বাংলা হলে তো আরো না, ঠিক আছে, এবং ইন্টারন্যাশনালি উনি খুবই বিখ্যাত এই মুহূর্তে, অর্ক মুখার্জি, এবং আমাদের ফোক ফেস্ট থেকে শুরু করে এখন প্রত্যেকটা ফার্স্ট উনি লিড দিচ্ছেন। উনি খুব টাইপের সিঙ্গার, কি বলবো, খুবই ক্লাসিক্যাল ঘরানার সিঙ্গার। উনার প্রথম বাংলাদেশের টিভি ইন্টারভিউ ওটা করছিলাম আমি, এবং ওইটা ছিল 3 ঘন্টার শো, তুমি বুঝা দেখো, আমি গানের গও জানি না, এবং আমি ওনাকে একটা প্রশ্ন করি, উনি খুবই অবাক হয়ে যান যে এরকম স্টুপিড প্রশ্ন একটা স্টুপিডই করতে পারে, মানে এটা স্টুপিডের পক্ষেও এত স্টুপিড প্রশ্ন করা সম্ভব না। তুমি ইউটিউবে দেখো, এটা বোধহয় 1 লাখের উপর ভিউ হয়েছে এই শোটা, 3 ঘন্টার শো। যেদিন গ্যাংনাম স্টাইলে বিলিয়ন ভিউজ হবে সেদিন বইলো, অত বড় স্টুপিড যেদিন হইতে পারবা, গ্যাংনাম স্টাইল সেদিন বুঝবো। এখন তো এটাও শুনতে ইচ্ছা করছে, গ্যাংনাম স্টাইল। আচ্ছা, আমরা ইনফ্যাক্ট শো থেকে বেরোয় আমরা গানটা নিজেরা শুনবো, কিন্তু তুমি নাচটা নাচতে পারো কিনা আমরা দেখা হতো। আচ্ছা, আমরা কিন্তু আমাদের এই মেন্টরসের অনেক ফেসবুক কমিউনিকেশন যেহেতু হয়, আমাদের কিন্তু উচিত গ্যাংনাম স্টাইল গানটার সাথে ওই স্টাইলে নেচে একটা আমরা কিন্তু ভিডিও আপলোড দিতেই পারি, ফাটাফাটি হবে, কিন্তু সবাই দেখবে আমরা কয় নাম্বার ছাগল।
কাজেই প্রিয় শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, সবাইকে বিদায়। আমি রবি, বাই বাই। কেন আমার বিদায় তো ভালো লাগে না, কারণ আগামী তাইটার মানেই হচ্ছে আগামীকাল আবার অফিসে আসতে হবে। For me, obviously, তোমার জন্য তো luxurious style, because you are special RJs, special slots. ব্যাপার না, আমরা ছোট মানুষ, ছোট লোক। আমাকে কালকে সকাল 7টায় ঘুম থেকে উঠে 9টার মধ্যে অফিসে থাকতে হবে, একটা অফিসে। যাই হোক, ছোট্ট একটা বিরতি, পর আবার ফিরে আসছি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। আবার মানে হচ্ছে আগামী শুক্রবার ফিরে আসছি, আশা করি। ছোট বিরতি ছিল, এটা অবশ্যই কমার্শিয়াল ব্রেক না, ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, ফিরে আসছি শুক্রবার। Every possibility that Tasan Bhaiya might be with us. We'll try our level best. So fingers crossed, সবাই দোয়া করতে থাকেন সবুরে মেওয়া ফলে। Goodbye and good night to all of you. Stay tuned. শুনতে থাকুন ABC Radio 89.2 FM.